You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন, ঘরে অথবা বাইরে, কাছে অথবা দূরে, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ওয়েবিনার অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি ডক্টর এস এম তানিম আনোয়ার, সহকারী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমাদের এই ওয়েবিনার অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় সিকেডি ম্যানেজমেন্ট ইন কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড দ্য রোল অফ ফেরিক সাইট্রেট ইন সিকেডি ম্যানেজমেন্ট। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের স্বনামধন্য সব কিডনি বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো আমরা এই অনুষ্ঠানটিকে আজকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথমে আমাদের কিনোট স্পিকার্স যারা আছেন তারা তাদের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে তাদের প্রবন্ধ পাঠ করবেন, এবং তারপরে আমাদের যে প্যানেল অফ এক্সপার্টে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, স্যাররা আছেন, তারা এই প্রতিপাদ্য আজকের এই বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন। এবং তৃতীয় পর্যায়ে আমরা কোশ্চেনের পর্ব থাকবে এবং প্রশ্নোত্তর পর্ব। সেখানে আপনারা আমাদের এই রাজ টিভির ফেসবুক অপশনে গিয়ে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা এখানে টাইপ করতে পারলে আমরা সেই প্রশ্নগুলো আমাদের প্যানেল অফ এক্সপার্টের কাছে পৌঁছে দিব, তারা সেই অনুযায়ী আপনাদের প্রশ্ন উত্তর দিবেন। তা আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। এর মধ্যে একটি বড় অংশই যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন। সারা বিশ্বব্যাপী এই দীর্ঘমেয়াদী কিডনি রোগ কিংবা ক্রনিক কিডনি ডিজিজের প্রাদুর্ভাব প্রায় 8 থেকে 10%। আমাদের দেশে সে ধরনের কোনো স্টাডি নেই, তারপরেও উন্নত গবেষণা ভিত্তিক যেসব প্রবন্ধ পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় বাংলাদেশে সিকেডির প্রিভ্যালেন্স কিংবা প্রাদুর্ভাব প্রায় 9 থেকে 17%। তার মধ্যে প্রায় 11% পেশেন্ট সিকেডি সিতে ভুগছেন। আপনারা জানেন যখন দীর্ঘমেয়াদী কিডনি রোগ একদম অন্তিম স্তরে পৌঁছে যায় তখন তাকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি, এবং তখন রোগীকে ডায়ালিসিস কিংবা কিডনি প্রতিস্থাপন করে বেঁচে থাকতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের দেশে প্রায় প্রতি বছর 8 লক্ষ মানুষের ডায়ালিসিস প্রয়োজন, সেখানে প্রায় খুবই অল্প পরিমাণে রোগীরা প্রায় শুধুমাত্র 30,000 রোগী বছরে ডায়ালিসিস নিতে পারেন। বছরে কিডনি প্রতিস্থাপনের চাহিদা প্রায় 5,000 থাকলেও দুঃখজনক হচ্ছে যে কিডনির অঙ্গের অভাবে বছরে 100 থেকে 120টির বেশি কিডনি প্রতিস্থাপন আমাদের দেশে আমরা করতে সক্ষম হই না। তো এই যে এই কিডনির ক্রনিক কিডনি ডিজিজ কিংবা দীর্ঘমেয়াদী কিডনি রোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনারা জানেন যদি সময় মতো চিকিৎসা করা যায় কিংবা যদি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী রোগীরা ঠিক মতো ওষুধ সেবন করেন কিংবা নিয়ম নীতি মেনে চলেন, এই রোগটিও হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব। তা আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়ে এর জন্য আমরা আজকে আমাদের যেই মূল আমাদের যে টপিক সেখানে আমরা এই সিকেডিকে রেখেছি, ক্রনিক কিডনি ডিজিজ। সেই সাথে আপনারা জানেন আজ বিশ্ব এবং বিশ্বব্যাপী যে স্বাস্থ্য ব্যবস্থা তা আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে হুমকির মুখে পড়েছে। তো আমাদের যেই দীর্ঘমেয়াদী কিডনি রোগীরা যারা আছেন তারা যদি করোনায় আক্রান্ত হন তা কিন্তু আরো বেশি পরিমাণে আরো বেশি প্রাণঘাতী হতে পারে। তাই আজকে আমাদের এই আলোচনায় আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং এটার সাথে করোনা, যদি করোনায় আক্রান্ত হন কোনো রোগী তাহলে কিভাবে সেটা চিকিৎসা করা যাবে, কি করলে ভাবতে নতুন একটি ওষুধ বাজারে এসেছে, সেটি ফেরিক সাইট্রেট ক্রনিক কিডনি ডিজিজ ম্যানেজমেন্টের জন্য। এই ওষুধটির কার্যকারিতা কিংবা গুণগত মান সম্পর্কে আজকে আমরা জানবো আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে। তা আমি প্রথমেই আজকে আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন কিডনি বিশেষজ্ঞরা, এই আমাদের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ সারা বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ ডাক্তাররা যারা স্যাররা আছেন তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ স্যার, চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন ও প্রাক্তন পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি। এছাড়া আমাদের মাঝে কো চেয়ারম্যান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন কিংবদন্তি কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম স্যার, সভাপতি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এবং প্রো ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর ডাক্তার শামীম আহমেদ স্যার, প্রাক্তন পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ
অ্যান্ড ইউরোলজি এবং সহসভাপতি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী স্যার, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সহসভাপতি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। আমাদের মাঝে আজ কিনোট স্পিকার হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম স্যার, অধ্যাপক নেফ্রোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সায়েন্টিফিক সেক্রেটারি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। এছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আমাদের সাথে আছেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তাদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস.এম. ইমতিয়াজুর রহমান, ম্যানেজার মেডিকেল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেনিং। তো প্রথমেই আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের আজকে যে কিনোট স্পিকার, আমি আমাদের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে চলে যেতে যাচ্ছি। আমি স্যারকে অনুরোধ করব তার আজকের এই প্রতিপাদ্য বিষয়টি সম্পর্কে তার প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। Privileged to say something in this webinar. My teacher and my mentor, Professor Harun Rashid, is present as a chairperson today, and Professor Rafiqul Alam sir is as co-chairperson, and two very eminent panel of experts, Professor Shamim Ahmad sir and Professor Nijamuddin is present as panel of experts. Today's topic is COVID-19, CKD management in COVID-19 pandemic. I'm going to share the screen. আমাকে শোনা যাচ্ছে তো? Yes, I can hear you. হ্যাঁ, Yes, শোনা যাচ্ছে। স্ক্রিন আসতে হবে, স্ক্রিন আসে নাই। জি, শোনা আসছে যাচ্ছে। স্যার, একটা মিনিট স্যার, আসতে। শেয়ার করো। জি, স্যার। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? না, দেখা যায় না এখন। দেখেন আসছে স্যার, আমি দেখতে পাচ্ছি। আমার এখানে তো I can- আসছে। I can see. দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন স্লাইড শোটা? আমি তো পাচ্ছি না, দেখি কিসের ভিতরে টিপ দিতে হবে নজরুল? স্যার আপনি যেখানে আছেন ওইখানেই আসবে, আপনার এখানেই। আছে অডিও টডিও কারা টিপ কারা- দিতে হবে না? না কারা কারা সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার ছাড়া আমি দেখতে পারি নাই। আমি বাকি দেখতে সবাই? পাচ্ছি। রফিক স্যার দেখতে পাচ্ছেন? তার কি শুনতেছেন? হ্যাঁ, ওনাকে আমি তো শুনতে দেখা পাচ্ছি। আমরা এখনো স্যার আপনার লাইভ প্রেজেন্টেশনটি এখনো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি- স্ক্রিনে স্যার এটা আমি- ক্লিয়ার হয়নি। স্ক্রিনে দেখতে পাচ্ছি না এখনো। আপনি বরং লেকচার গুলো দিয়ে যান, তাতেই হবে বোধহয়। লেকচার দিয়ে দিলেও এবার হবে। আসছে আসছে, হ্যাঁ আসছে আসছে, না? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আসছে, ঠিক আছে। এবার আসছে। থ্যাংক ইউ তো নজরুল, চালাও। okay. লাইন আসছে। So, honorable chairperson, co-chairperson, and a panel of experts. Sir, Today my এখন topic is COVID. হ্যাঁ, স্ক্রিনে আসছে। I am Professor Mohammad Nazrul Islam, as a professor of nephrology, BSMU. We all know that the COVID-19 is a new pandemic that threatens the world recently, and it is highly infectious and spread through droplets. And around 80% people recover from this disease without needing special treatment. Brief history: this COVID, actually coronavirus, is a very old virus. Around it has been oldest ancestor in the 9th century BC, and there are certain subgroups like beta corona, delta coronavirus, gamma corona, and alpha coronavirus. These are present in a long way. It is an old virus, but the recent virus is a mutant virus. So we all know how to protect ourselves from the coronavirus infection. We know that it spreads by droplets, and man-to-man transmission usually occurs. So we have to keep a distance. We have to wash our hands. We have to cover our mouth and nose with the masks, and also we have to try to best not to touch our eyes and nose with the fingers.
Now, regarding the kidney, how the kidney disease, the coronavirus causing kidney disease. Actually, the exact mechanism still not known, but there are some postulation like it can causing some cytokine release, and this cytokine storm together with direct cytopathic effect of the virus. Like this virus has an enzyme. We know that the angiotensin converting enzyme and dipeptidyl peptides 4 both are expressed in the renal tubular cells, and they can bind this SARS-CoV-2. This can bind with these receptors and enter the body. The viral RNA then identified the kidney tissue, and it can spread into the kidney internal in the kidneys and recover from the urine also. Recently, John's lab in Banjul successfully isolated the SARS-CoV-2 from the urine sample of an infected patient, suggesting the kidney as the target of this novel coronavirus. Now, what are the challenges for the CKD patients? Particularly the risk patients of or complications of CKD patients are those are chronic kidney disease, nephrotic syndrome, and established renal failure. Those aged more than 65 years or older. There is chronic respiratory diseases, chronic heart disease, liver disease, diabetes, and any immunocompromised states. Particular complications associated with high morbidity and mortality are pneumonitis and secondary bacterial pneumonia. It makes the main bulk of the mortality. COVID virus infection may also be associated with worsening of clinical condition of patients with a range of existing medical conditions, like heart failure, diabetes, coronary heart disease, asthma, chronic obstructive pulmonary disease, and also the CKD. Particularly those patients with CKD, they will develop AKI on CKD because of their poor food intake due to anorexia, sore throat, diarrhea, and in some patients, those who are taking NSAIDs for treatment of myalgia and headaches. So these groups of patients at risk of AKI on CKD. Thus, patients with kidney disease, many of whom the above listed comorbidities are risk factors, are likely to be more at risk of serious morbidity and mortality during this pandemic. Regarding a few issues like staffing issue, about 50% of the workforce may require time off work at some stage over the entire period of pandemic. Between 15 and 20% of the staff may be absent at any one time. All hospital doctors, whatever their base specialty, are likely to be involved in the care of patients with influenza. Nephrologist needs to be prepared to help out in other clinical areas possible. Uh, Flexible work rotation will be needed to cover staff shortages and emergency workload. This is also followed in our country. A pandemic will put staff under considerable pressure, and there are likely to be conflicts between staffs, professionals, and of contractual obligations, personal or family responsibilities, and concerns about the risks. Now, what are the challenges in CKD patient? Estimates suggest that existing hospital capacity may only meet only 20 to 25% of the expected demand at the peak of a pandemic wave. And the consistency and equity in the application of such thresholds will be an important factor in gaining public understanding and maintaining confidence. Common understanding and interpretation of those guidelines by health professionals at the primary, secondary, and social care interfares are particularly important. Renal service beds will be in great demand. Patients who are receiving dialysis treatment are at more risk because of getting these viral infections when infected of suffering of more severe clinical course. Unless they need ventilatory support, the inpatient care of such patient will need to be an area where dialysis equipment and the appropriately trained staff are located. Tension may develop between demands on the hospital trust to care for its local populations, dialysis population, and the renal unit to provide care for the wider catchment area will be significantly more acute than usual. Now, there are particular challenges for the hemodialysis groups of patients because of the staff shortage, affecting main unit and satellite units. Number two, there is difficulty in cohorting infected patients when attending for dialysis. Number three, unavoidable exposure to viral
to infected patients who need regular treatment. Number 4, risk of hospital transport, risk to supplies and their delivery, and carer illness implications for patients on home dialysis programs, and possible shortage of technicians. There are certain challenges for peritoneal dialysis patients. Patients who are receiving peritoneal dialysis treatment have the relative advantage over patients who are receiving unit or satellite-based hemodialysis treatment of not needing to attend hospital regularly. And this will reduce the exposure to infection. However, the specific risk they face are uncertainty over delivery of PD supplies, nursing and medical support, increased risk of infection through reduced immunity. There are certain challenges for transplantation programs. It is unlikely that there will be a human and hospital resources during a pandemic for living or diseased donor kidney transplant programs to operate. Given the multiple personnel involved in successfully organizing and seeing through a renal transplant, the pressures on the hospital facilities, particularly beds and critical care, and the enhanced risk of infection acquired in the peri-procedural period, it is likely that transplant programs will need to be temporarily suspended. In our country, same thing happens that the transplantation program is temporarily suspended. Now, the special precautions of someone with kidney disease, they should stock up on supplies, take everyday precautions to keep space between yourself and others. When you go out in public, keep away from the others who are sick, limit close contact, wash your hands often, and avoid crowds as much as possible. And during an outbreak in your area, stay home as much as possible. It should be remembered here that this the patient is if the patient is on dialysis, the patient should not miss their treatment. Contact their clinic if you feel sick or have any questions or concerns. If the patient has a transplant patient, in that case, it is important to remember to keep taking anti-rejection medicines, maintain good hygiene, and follow the recommendation from healthcare team. And the person should contact the healthcare team with any questions or concerns. Now, if the patient has some autoimmune disease that can harm the kidneys, people with an autoimmune disease may be prescribed certain immunosuppressive medicines by their healthcare professionals, depending on the disease and other factors. These medicines work by keeping the immune system less active, like cyclophosphamide and others, mycophenolate mofetil we are using frequently, which can make it harder for the body to fight infections. Now, the recommendations to reduce the risk from COVID-19 is keep taking any medicine as prescribed. Wash your hands and maintain a good hygiene, and follow the recommendation from your healthcare team. Now, if the patient has kidney failure in otherwise healthy adults, in that case, there have been recent reports of non-elderly adults infected with COVID-19 who have developed an acute kidney injury, sudden loss of kidney function. And these adults did not have underlying medical conditions. With proper treatment, including dialysis, in severe cases, AKI is reversible. Now, what should I know about the miracles of cures and treatments? Actually, knowledge is power. The best way to avoid becoming a victim of fraud is to know the facts. According to the latest guidance from the CDC, there is no vaccine or drugs approved to treat or prevent COVID-19. And while there are investigational COVID-19 vaccines and treatments in development, these investigational products are still in the early stage of development and have not yet been fully tested for safety or effectiveness. Second thing is beware of false promises. Products that claim to cure, mitigate, treat, or prevent disease but are not proven safe and effective for those purposes defraud consumers of money and can place consumers at risk of serious harm. Fraudulent COVID-19 products may come in many varieties, including dietary supplies such as vitamins, minerals, food like garlics, as well as questionable products purporting to be the drugs, herbal remedies, immune boosters, medical devices,
vaccines, using these products may lead to delays in getting proper diagnosis and treatment for COVID-19. So, it is better not to use the drugs which is not recommended by the WHO or CDC. These are some drugs, the foods we all know. These are you should take the high protein diet, fruits and etc. And some dairy products like milk, solid, and also some grains like whole grains, cereals, and fat, unsalted butter or margarine. Will there be drug shortage? Since people with the kidney disease depend on medicine to stay healthy, it is important to understand issues related to potential drug shortage due to COVID-19. It is hard to know which drugs will be affected, but it is best not to panic. Hoarding and stockpiling drugs will only cause a drug shortage to happen faster. And everybody should call their healthcare provider if you have any problem of getting any medicines. So only take medicines that are prescribed by the healthcare provider, and do not change the medicine you are taking without speaking to your health provider. Now, this is a very important issue: the feelings, stress, and depression. We know this chronic kidney disease patient is already become depressed, stressed, and on the top of this COVID-19 has causing some sort of depressions. Particularly, in fact, 20 to 40% people of kidney failure may also have depression, while the risk of severe illness with COVID-19 remains low in the general population. So these groups of patients actually a bit depressed. Now, the key points of kidney disease: COVID-19 is a new virus, and therefore research on it has only just begun. And some hypotheses, ideas based on very little evidence have been made about the effects of certain drugs on COVID-19, but nothing has been proven. In fact, leading health organizations such as the World Health Organization, Centers for Disease Control and Prevention have not recommended that patients stop any particular drug in order to decrease the chance of getting COVID-19 or to make it less severe. Blood pressure medications called angiotensin receptor converting enzyme inhibitors and angiotensin receptor blocker should not be stopped unless recommended by the healthcare professional. Because a few days back, there is some crosstalk about that those patients getting angiotensin receptor blocker has more chance to develop the infection. Actually, this is not true. These drugs are key to controlling the blood pressure in patients with kidney disease. Stopping them could lead to heart attack, stroke, and decreased kidney functions. Patients with kidney transplant should not stop taking immunosuppressive drugs. Already have told, lower their or lower their dose unless the healthcare team tells them to do so. Stopping the immunosuppression will most likely lead to loss of your donated kidney, so every chance of rejection. Patients with kidney disease are everybody knows you should avoid the anti-inflammatory drugs like ibuprofen and others. Or in general, kidney experts recommend acetaminophen for pain relief and reducing fever, because we know the COVID-19 patient has some sort of pain, so it is better to take this paracetamol, acetaminophen for the pain relief, not to take any NSAIDs. Now, regarding the treatment, COVID-19 infection presents particular challenges for patients on dialysis, in particular those in-center hemodialysis. Patients with uremia are particularly vulnerable to infection and may exhibit greater variation in clinical symptoms and infectivity. In-center hemodialysis significantly increases the risk of transmission of infections, including to medical staff and facility workers, patients themselves, family members, and all others. The Chinese Society of Nephrology and Taiwan Society of Nephrology have recently developed some guidelines for dialysis units during the COVID-19 outbreak. A summary of these guidelines are: a working team consisting of dialysis physicians, nursing staff, technologists should receive training in updated clinical knowledge in epidemic of COVID-19, notification of infection at risk, epidemic of prevention tools, guidelines from the government, academic society, hospital authority. The list of staff should record and retained by dialysis hospital. The TOCC, the information of travel, occupation, contacts, and cluster history of each medical staff
dialysis units patients, their family members, residents of the same institution, and the colleagues at work should be collected and updated regularly. Latest care recommendations and epidemic information should be updated and delivered to all medical care professionals personnel as needed. Training can be done peer to peer. Group activities, including group rounds, group studies, case discussions, should be minimized. It is recommended that staff members have meals at different times to avoid dining together. Goggles, masks, hats should be removed before meals and hands washed with flowing water. Talking during meals should be minimized to reduce the spread of droplets. Staff should self monitor their symptoms and should inform the team leaders in case they or their family members develop symptoms suggestive of COVID-19 infection. Entrance control, identification, and shunting of people at risk of infection, body temperature measurement, hand washing, wearing of proper surgical or N95 mask throughout the process. Machine disinfection, environmental cleanliness, good air condition, and ventilation condition should be instituted. Patient with accompanying person should be given motion activated hand sanitize while entering the dialysis room. Patients should wear medical masks and avoid meals during dialysis, and they can bring convenience foods such as candy to prevent hypoglycemia. Patient with suspected or confirmed COVID-19 infection should be admitted to a negative pressure isolation ward of specified hospital. Though in our country it is not available, if the capacity of the isolation facility is overloaded, the fixed dialysis care model detailed below is recommended for dialysis treatment under 14-day period of quarantine for possible contact with COVID-19. Again, within these three is ABC is a place of dialysis treatment. Patient should be continued hemodialysis at the original hemodialysis center and not change to another center. They do their dialysis in their original center. Dialysis shift and personnel. Do not change dialysis shift and caregiver staff to avoid cross contamination and infection. Minimize the relevance context. And number C, patients who need vascular access surgery should be screened for novel coronavirus before the surgery. Operation on patients with confirmed or suspected novel coronavirus infection should be carried out in a designated room with necessary protection for medical staff. Transportation, public transport should not be used. Patients should arrange personnel transportation and take fixed transportation routes. Transport personnel and escorts should wear surgical grade or N95 masks throughout. All patients who have fever should be screened for novel coronavirus infection and should be given dialysis in the last shift of the day until infection is excluded. This is very important, and it is very much. It is actually in our country we are using this procedure, the last shift of the dialysis. Pass route of entering hospital and dialysis unit. The pickup and drop off points should not be shared with other dialysis patients. Entering and exiting with other patients at the same time should be avoided. The route, mode, and the time of transport of dialysis personnel should be fixed. Precautions in dialysis unit. Now, what precautions? Patients should not be in close proximity. Treatment and waiting areas should have good air conditioning and ventilation to remove droplets, particular particles from the air. Designated care personnel, like all personnel involved in direct patient care, should undertake full protection, including long sleeve, waterproof isolation clothing, hair caps, goggles, gloves, and medical masks like surgical masks grade or above. Hand hygiene should be strictly implemented. Dialysis machine, equipment that may come into contact with patients or potentially contaminated material should be disinfected according to the standard protocols. Now, if a new confirmed or highly suspected case of novel coronavirus infection in dialysis centers is identified, disinfection should be carried out immediately. Areas in close contact with these patients should not be used for other patients until cleared.
The medical waste from confirmed or suspected patient with novel coronavirus infection should be considered as infectious medical waste and disposed accordingly. Now, there are some operational strategies for family members and caregivers. All the family members living in with patients on dialysis must follow all the precautions and regulations given to patients to prevent person-to-person and within family transmission of COVID-19, which include body temperature measurement, good personal hygiene, hand washing, and prompt reporting of potentially sick people. Patient on dialysis who have family member or caregiver subject to basic quarantine can have dialysis as usual in accordance during 14-day period. Once the family members or caregivers who have patients on dialysis have been converted to a confirmed case, the patient's identity should be upgraded and treated in accordance with the above mentioned conditions. So in summary, we know that COVID-19 is a pandemic caused by a novel coronavirus and is a major global human threat. Kidney involvement seems to be frequent in this infection, and AKI is an independent predictor of mortality. Impact of this infection in those with chronic kidney disease has not been studied. Management of patients on dialysis who have been suspected to have been in contact with COVID-19 should be carried out according to strict protocols to minimize risk to other patients and healthcare personnel taking care of these patients. So, do you have any questions? Thank you. Thanks. ধন্যবাদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে তার চমৎকার এবং ইনফরমেটিভ প্রেজেন্টেশনটির জন্য। তো আমরা এই পর্যায়ে আমাদের মাঝে আজ উপস্থিত আছেন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে ডাক্তার এস.এম. ইমতিয়াজুর রহমান, ম্যানেজার মেডিকেল অ্যাফেয়ার্স এন্ড ট্রেনিং। আপনারা জানেন যে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শীঘ্রই একটি প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছেন সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য, এটা ফেরিক সাইট্রেট। তো সেটার গুণগত মান কিংবা সেটা কিভাবে আমাদের সিকিউরিটি পেশেন্টের উপরে সেটা কার্যকারিতা ভূমিকা রাখবে সেই সম্পর্কে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে ডক্টর এস.এম. ইমতিয়াজুর রহমান তিনি একটি প্রেজেন্টেশন করবেন। আমি অনুরোধ জানাবো ডাক্তার ইমতিয়াজকে তার প্রেজেন্টেশনটি করার জন্য। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? Yes, I can see. Okay, thank you. Assalamu alaikum. Welcome to all of you in this live webinar program. I'd like to express my heartfelt gratitude to all of you on behalf of Navanna Pharmaceuticals and Nurul Islam Group. I'd like to thank the keynote speaker, Professor Dr. Nurul Islam sir, for his elaborating a nice presentation in this pandemic situation. I am Dr. Imtiaz, share about ferric citrate in my presentation. As you know, ferric citrate is an excellent invention for CKD patient because it's novel phosphate binder that allows simultaneous treatment of hyperphosphatemia and iron deficiency anemia. Ferric citrate design always be different from others. Ferric citrate is the only oral iron tablet approved by the FDA in 2014 for the treatment of iron deficiency anemia and hyperphosphatemia, especially in the adult patient with CKD. Navanna Pharmaceuticals proudly introduces Phosphol, preparation of ferric citrate, 210 mg tablet, a novel iron delivering phosphate binder. This is the first time in Bangladesh. This is our commercial pack showing the commercial pack 30 tablet available in this pack and showing the allele blister strip also available. Now we want to see the mechanism action. You know that ferric citrate mechanism action in dual way. Ferric citrate binds with dietary phosphate in the GI tract and precipitates as insoluble ferric phosphate, and it excreted through stool. Ultimately, lowers the phosphate concentration in the serum. Ultimately, phosphate management happens by ferric citrate. And remaining unbound ferric citrate in presence of ferric reductase enzyme, it forms ferrous chrome, and ferrous chrome transported through the enterocytes into the blood. Ultimately, binds to plasma protein transferrin and incorporated into the hemoglobin and controls of anemia. This is the beauty of ferric citrate actually. And another things I want to mention here, by metabolic the insufficiency is very important in these cases.
absorbed cited from bicarbonate. This can correction from metabolic acidosis also. Let's see the doses of Foscon. This is the first time in Bangladesh product I have mentioned earlier. Hyperphosphatemia in chronic kidney disease on dialysis. Starting dose is 2 tablets orally 3 times per day with meals. ডোজ যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমরা 1 to 2 ট্যাবলেট অ্যাডজাস্ট করে আমরা এটাকে বাড়াতে পারি। ম্যাক্সিমাম একদিনে 12টি ট্যাবলেট ইউজ করা যাবে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যদি আমরা আমাদের ফসফেট লেভেলটাকে বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড লেভেলে কমাতে চাই তাহলে 8 থেকে 9টি ট্যাবলেট একদিনে ইউজ করা যাবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন ক্রনিক কিডনি ডিজিজ নট অন ডায়ালাইসিস, স্টার্টিং ডোজ ইজ 1 ট্যাবলেট ওরালি 3 টাইমস পার ডে উইথ মিলস। এখানেও আমরা ম্যাক্সিমাম 12টি ট্যাবলেট একদিনে ইউজ করতে পারবো। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে আমরা যদি এভারেজে 5টি করে ট্যাবলেট ইউজ করতে পারি তাহলে আমাদের হিমোগ্লোবিন লেভেলটাকে আমরা একটা আমাদের স্ট্যান্ডার্ড লেভেল যেটা আমাদের গোলটাকে আমরা অ্যাচিভ করতে চাই সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এখন আমরা কিছু ক্লিনিক্যাল স্টাডি আমাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা জানেন আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির একটা জার্নাল আছে যেটা জার্নাল অফ আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি। ফেরিক সাইটেট কন্ট্রোলস ফসফরাস অ্যান্ড ডেলিভার্স আয়রন ইন পেশেন্টস অন ডায়ালাইসিস। অ্যাক্টিভ কন্ট্রোল স্টাডি, নাম্বার অফ পেশেন্ট ওয়াজ 292, ডিউরেশন ছিল 56 উইকস অ্যান্ড ড্রাগ ছিল ফেরিক সাইটেট। ফেরিক সাইটেট 3টা প্যারামিটারের উপরে কাজ করেছিল, যে সিরাম ফসফেট লেভেলকেও সে কমাতে পেরেছিল অ্যাজ ওয়েল অ্যাজ সিরাম ফেরিটিন এবং সিরাম হিমোগ্লোবিন লেভেলকেও সিগনিফিকেন্ট লেভেলে বাড়াতে পেরেছে। এরপর আমরা একটা ইন্ডিয়ান স্টাডি দেখবো, জার্নাল অফ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া, যে স্টাডিতে বলা হয়েছে রোল অফ ফেরিক সাইটেট in hyperphosphatemia and iron deficiency anemia in non-dialysis CKD patient। এখানে আমরা দেখবো এটা একটা নর্থ ইন্ডিয়ান স্টাডি, টারশিয়ারি কেয়ারে একটা হসপিটালে এটা করা হয়েছিল। 40 প্রি ডায়ালাইসিস অ্যাডাল্ট পেশেন্টের উপরে ট্রায়ালটা করা হয়েছে, ডিউরেশন ছিল 3 মান্থ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরাম হিমোগ্লোবিন লেভেল এবং সিরাম ফেরিটিন লেভেল কিন্তু খুব সিগনিফিকেন্টলি ফেরিক সাইটেট বাড়াতে পেরেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরিক সাইটেট ইজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড ওয়েল টলারেটেড ফসফেট বাইন্ডার which also significantly improves hematological parameter in an iron deficient chronic kidney disease patient. And another study আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে জার্নাল অফ আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি আরটি স্টাডি, ফেরিক সাইটেট রিডিউস ইন্ট্রাভেনাস আয়রন অ্যান্ড ইরিথ্রোপয়েসিস স্টিমুলেটিং এজেন্ট ইউজ ইন ইএসআরটি। আমরা জানি যে এন্ড স্টেজ রেনাল ডিজিজের কেসে ইন্ট্রাভেনাস আয়রন এবং ইরিথ্রোপয়েটিনের ডিমান্ডটা বেড়ে যায়। আমরা স্টাডিটা দেখে ফেলি। ফেজ 3 র্যান্ডমাইজড অ্যাক্টিভ কন্ট্রোল স্টাডিতে দেখানো হচ্ছে ইএসআরডি পেশেন্ট ছিল 441 পেশেন্টের উপরে স্টাডি করা হয়েছিল, ডিউরেশন ছিল 52 উইকস। এখানে ফেরিক সাইটেট এবং অ্যাক্টিভ কন্ট্রোল হিসাবে ইউজ করা হয়েছিল সেভিলিমির এবং ক্যালসিয়াম অ্যাসিটেট। এবং 85% কেসে যাদের কোনো আইভি আয়রন এবং ইরিথ্রোপয়েটিনের দরকার হয়নি। সো সেহেতু আমরা বলতে পারি যে এই ফেরিক সাইটেটটা ডেফিনেটলি একটা ওয়েল স্ট্যান্ডার্ড ড্রাগ। এরপরে লাস্ট আমরা একটা স্টাডি বলবো, নেফ্রোলজি ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন, যেটা অক্সফোর্ড জার্নাল অক্সফোর্ড পাবলিকেশন থেকে পাবলিশ হয়ে থাকে। এটা একটা জাপানিজ স্টাডি। A randomized trial JTT 751 ফেরিক সাইটেট ভার্সেস সেভিলিমের হাইড্রোক্লোরাইড ইন পেশেন্টস অন হেমোডায়ালাইসিস। এই স্টাডিটা ছিল মাল্টি সেন্টার, 230 হেমোডায়ালাইসিস পেশেন্টের উপরে স্টাডি করা হয়েছিল, ডিউরেশন ছিল 2 উইকস। ড্রাগটা ছিল ফেরিক সাইটেট এন্ড সেভিলিমের। আমরা জানি সেভিলিমের কিন্তু সিরাম হিমোগ্লোবিন এবং সিরাম ফেরিটিনের উপরে পজিটিভ কোনো রোল নেই, শুধুমাত্র সেই সিরাম ফসফেট লেভেলকে কিছুটা কমাতে পারে। বাট ফেরিক সাইটেট যদি আমরা দেখি সিরাম হিমোগ্লোবিন এবং সিরাম ফেরিটিন লেভেলকে যদি সিগনিফিকেন্টলি বাড়াতে পারছে অ্যাজ ওয়েল অ্যাজ সিরাম ফসফেট লেভেলটাকে কিন্তু কমাতে পারছে। এরপর আমরা আমাদের অ্যাকর্ডিং টু বেনিফিটস অফ ফসফন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্টাডি উই ওয়ান্ট টু সামারাইজ আওয়ার প্রেজেন্টেশন। Foscon ensures dual benefits, successfully reduce phosphate level and improves iron deficiency anemia symptom in CKD patient. Foscon ensures less elemental IV iron requirements and ensures better serum creatine level and hemoglobin phosphate level compared to sevilimid. That's all about my Foscon. I'd like to thank Professor Harun Rashid sir, chairperson, Professor Rafiqul Alam sir, co-chairperson, Professor Shamim sir, and Professor Nijamuddin sir, honorable expert panel members, and Professor Nozul Islam sir, Kenur Speaker, and most popular moderator Dr. Tanim sir. I'd like to thank all of you for giving this valuable time share with us. I'd like to also thank our honorable prescribers, Raj TV, এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার নাভানা ফার্মাসিউটিক্যালস সকল কলিগদের। Thank you very much. This is the Foscon is novel iron delivering phosphate binder. This is the outstanding approach treatment in CKD patients in coming days. Thank you very much. Thank you. অসংখ্য ধন্যবাদ ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমাদের হাতে সময় স্বল্পতা রয়েছে, তো আমরা আমাদের প্যানেল ডিসকাশন এখন চলে যাব। আমাদের সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ। তা আমাদের হাতে কিছু প্রশ্ন এসেছে,
তো তার আগে আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর শামীম আহমেদ স্যারের কাছে একটু জানতে চাই যে যেই দীর্ঘমেয়াদী কিডনি রোগে যেই রোগীরা যেই খাবারগুলো খাচ্ছিলেন তাদের আমরা জানি যে একটি ডায়েটারি অ্যাডভাইস তাদেরকে মেনে চলতে হয়। তো যদি কোনো রোগীর করোনা আক্রান্ত হন তাহলে কি তার খাদ্যাভ্যাসে কিংবা তার এই ডায়েটারি চার্টে কোনো পরিবর্তন লাগবে কিনা? ডেফিনেটলি ডায়েটারি চার্ট যেটা 30 গ্রাম বা 40 গ্রাম সেটাই করতে, এখন যেটা বলা হয় যে আপনার ইমিউনিটি বুস্ট আপের জন্য যে জিনিসগুলি, সেটার ভিতরে যে জিনিস উপাদানগুলি আছে ভিটামিনগুলি, সেগুলি একটু দেখার বিষয়। 1 নম্বর হলো ভিটামিন সি, সেটা আমরা আমাদের ফ্রুটসের ভিতরে পাবো। ভিটামিন ডি, এটা যদি এখন যদি সানরাইজের ভিতরে যদি সানশাইনের ভিতরে 15 মিনিট থাকে তাহলে ভিটামিন পাওয়া যায়। এরপরেও যদি না থাকে তাহলে ভিটামিন ডি দিতে হবে। এবং আমরা জানি ডিমের ভিতরে, ডিমের কুসুমের ভিতরে ভিটামিন আছে, তারপরে আপনার মাশরুমের ভিতরে ভিটামিন ডি আছে, এবং চীনাবাদামের ভিতরে ভিটামিন ডি আছে, এবং ডায়েটারি প্রোডাক্টে ভিটামিন ডি থাকতে পারে সেটা। আরেকটা হলো যেটা আমরা জিঙ্ক, এই জিঙ্কটাও কিন্তু ইমিউনিটি সাহায্য করে। সেই জিঙ্কের যেটা আছে যে আমরা জানি যে এটা গরুর মাংস এবং খাসির মাংসতে আছে। আরেকটা জিনিস জানি আমরা, এটা হলো এই যে কি জানবে, ডিমের হলুদ অংশে ডিম পাওয়া যায়, মাশরুম না চীনাবাদামে এটা জিঙ্ক পাওয়া যায় সেটা। আরেকটা হলো যে ভিটামিন ডি, সি এবং ডি আমরা এমনিও তো আমরা ভিটামিন ডি আর দিয়ে থাকি। আচ্ছা, আমি যেটা এই ডায়েট যেটা আছে সেটা ঠিকই আছে। আমরা যেটা বলতে চাই, আমি 2-3টা স্টাডি বলতে চাই যে এই 3 মাসে কিন্তু 3টা স্টাডি, যেটা একটা 2টা জার্নালে বেরিয়েছে। একটা হলো ইন্টারন্যাশনাল কিডনি রিপোর্টে একটা, আর একটা হলো ল্যান্সেটে। সেই জার্নালে তারা এই যে কয়টা রোগীর সম্বন্ধে, প্রথমে তারা 46 পেশেন্ট যারা কোভিড রোগী, এদের ভিতরে 20টা ছিল হলো আপনার ট্রান্সপ্লান্ট রোগী, আর 21টা ছিল হেমোডায়ালিসিস, আর 5টা ছিল সিকেডি। এই 46 পেশেন্টের তারা চিকিৎসা করেছে। যেহেতু এটা ওরা, যদিও দিস ড্রাগস আর নট অ্যাডভোকেটেড, বাট ট্রায়াল বেসিসে তারা করেছে, যেটা আমরা বলি না যে ট্রিটমেন্ট, তারা ওই যেটা বলছে অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করেছে, ডেক্সামেথাসোনও করেছে, এবং 2-1টা জায়গায় 2টা পেশেন্টের ভিতরে, 2টা না 6টা আর 7টা পেশেন্টের তারা এই I6 ইন্টারলুকিন 6 অ্যান্টিবডি ইউজ করেছে। সেইটা করাতে যেটা দেখা গেছে, এটা 46 পেশেন্ট কোভিড পজিটিভ, 20 পেশেন্ট হলো ট্রান্সপ্ল্যান্ট, 21 পেশেন্ট হেমোডায়ালিসিস, 5 পেশেন্ট সিকেডি। সেটাতে দেখা গেছে যে ডায়ালিসিসের যে পেশেন্টগুলি ছিল, ট্রান্সপ্ল্যান্টের 5 জন পেশেন্ট মারা গেছে মোটামুটি ভালো, আর সব আইসিইউতে কিছু ছিল, ডিসচার্জ হচ্ছে। আর হেমোডায়ালিসিসের ভিতরে যেটা দেখা গেছে, সেক্ষেত্রেও 5 জন পেশেন্ট মারা গেছে, এবং আর সবাই মোটামুটি ভালো হয়ে গেছে। সিকেডি পেশেন্টের ভিতরে 1টা পেশেন্ট মারা গেছে উইথ দিস ইজ ওয়ান স্টাডি। আরেকটা স্টাডি করা হয়েছে মর্টালিটির স্টাডি। দেখা গেছে ওভারঅল মর্টালিটি, এই কোভিড পজিটিভ তাদের মর্টালিটি, ওভারঅল মর্টালিটি উইথ দিস কোভিড পজিটিভ হেমোডায়ালিসিস পেশেন্ট বা পেশেন্ট 2.3% ওভারঅল। কিন্তু দেখা গেছে 80% উপরে যারা আছে তাদের বয়স যাদের 80, তাদের মর্টালিটি হলো 14%, 70 থেকে 80 যাদের, তাদের মর্টালিটি 8%। কাজে বয়স ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দোজ হু আর হেমোডায়ালিসিস পেশেন্ট এন্ড দিস ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট এন্ড সিকেডির পেশেন্ট। দিস ইজ এ স্টাডি যেটা এই এপ্রিলের 23 তারিখে এটা পাবলিশ হয়েছে। Am I clear? স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার জিনিসটি বুঝে বলার জন্য। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, সেটি আমি করতে যাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম স্যারকে। স্যারের একটি আমাদের একজন ভিউয়ার্স উনি জানতে চেয়েছেন যে বাজারে প্রচলিত আছে কিংবা অনেকেই এখন ইভারমেকটিন কিংবা রিকোনিল কিংবা হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধগুলো খাচ্ছেন। তো যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের জন্য কি এই ওষুধগুলো খাওয়া ঠিক হবে কিনা, কিংবা তাদের জন্য এই ওষুধগুলো গ্রহণ করা কি বিপজ্জনক কিনা? ধন্যবাদ ডক্টর তাবিন। আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, জি শুনতে পাচ্ছি। তো আইভারমেকটিন দিয়ে শুরু করি। আইভারমেকটিনের ব্যাপারে কিছু পেপার পাবলিশ হয়েছে, খুব ইন্টারিম, এগুলো খুব শর্ট অবজারভেশন পেপার। বলা হচ্ছে যে এটা ইউজফুল ইন শর্টেনিং দি ডিজিজ ইলনেস
এবং এর রিকভারি এতে এটা হেল্প করে। তো এগুলোতে যে কন্ট্রোল ট্রায়ালের দরকার আছে, যেগুলো মাল্টি সেন্টার র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সেরকম কোনো ট্রায়াল এখন পর্যন্ত হয়নি। বাট আইভারমেকটিন বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, বাংলাদেশে না, অন্যান্য ইউরোপিয়ান অ্যান্ড ল্যাটিন আমেরিকান অন্যান্য দেশে আইভারমেকটিন দেওয়া হচ্ছে। 6 মিলিগ্রামের 2টো ট্যাবলেট একবার করে দেওয়া হচ্ছে। হাইড্রোক্সিক্লোরোকুইন সম্বন্ধে আপনারা জানেন, প্রথম দিকে দেয়ার ওয়াজ এ লট অফ এনথুজিয়াজম, প্রোফাইলেক্সিস এবং ট্রিটমেন্ট দুটাতেই। পরে দেখা গেল WHO একসময় বললো যে এটা ট্রিটমেন্টও না, প্রোফাইলেক্সিসও না, কোনো ট্রায়ালও না, WHO নিষেধ করে দিল। তার কিছুদিন পরে WHO আবার তার পজিশন শিফট করলো, WHO বললো ট্রায়াল দেওয়া যাবে, এবং যদি দেওয়া হয় সিকেটিতে এটা রেনাল ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে, বিশেষ করে লেস দেন 30 যাদের জিএফআর তাদের ক্ষেত্রে ডোজ সিগনিফিকেন্টলি ডোজ রিডাকশন লাগবে। আরেকটা ড্রাগের কথা আমাকে বলছেন, আমি আরেকটা কি ড্রাগ বললেন? একটা আইভারমেকটিন আর একটা হাইড্রোক্সিক্লোরোকুইন, ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন তো লাগবে না। ডক্সিসাইক্লিন ব্রিটিশ থোরাসিক সোসাইটির রিকমেন্ডেশনে ওরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ডক্সিসাইক্লিন ইউজ করে, তারা ইউজ করছে এটা ইউজুয়াল ডোজে, এখন ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার নাই, 100 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 10 to 14 days। বাট আমাদের দেশে আপনি জানেন যে ডক্সিসাইক্লিনের ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতা, এজিথ্রোমাইসিন এবং ডক্সিসাইক্লিন আমাদের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল কমিউনিকেশন বলেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, এগুলো তেমন কোনো কাজেই আসে না আমাদের দেশে। সেই জন্য আমাদের দেশে যদি আপনি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ট্রিট করতে যান, তাইলে সেফিক্সিম, অ্যামোক্সিসিলিন ক্লোবুলিনিক অ্যাসিড কম্বিনেশন, তারপরে সেফুরোক্সিন ক্লোবুলিনিক অ্যাসিড কম্বিনেশন, এগুলো আপনি ইউজ করতে পারেন। বাট আমাদের দেশে ডক্সিসাইক্লিন আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা ইউজ করি, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে তেমন কোনো কাজ দেয় না। এখন আমি একটা বিষয় একটু আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে আমাদের যারা নেফ্রোলজিস্ট এবং যারা আমাদের পেশেন্ট, ডায়েটের ব্যাপারে যে কথাগুলো আজকাল বলা হচ্ছে, ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি রাদার হার্মফুল যদি আপনি ইনডিসক্রিমিনেটলি কাউকে খেতে পারলেন। যার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি নাই, যার ক্যালসিয়াম ফসফেটের ব্যালেন্স ভালো আছে, তাকে ভিটামিন ডি দেওয়া রীতিমতো রিস্কি একটা জব। কাজে এগুলো কোনো ধনন্তরী না। ভিটামিন সি ইজ নট অলসো ধনন্তরী, ভিটামিন ডি তো নাই। ভিটামিন সিও এমন কোনো কিছু নাই, এমন কোনো কন্ট্রোল ট্রায়াল, কোনো স্টাডি কিছু নাই যেটা প্রমাণ করতে পারে যে ভিটামিন সি কোভিড প্রিভেন্ট করে, কোভিড হিলিং এ কোনো সিগনিফিকেন্ট করে। সো অলসো জিঙ্ক। কাজে ক্রনিক কিডনি ডিজিজের রোগীরা তার নেফ্রোলজিস্টের ডায়েটারি অ্যাডভাইস ফলো করা হচ্ছে তাদের 1 নম্বর কাজ, এবং সেখানে সে যদি ইমিউনিটি বাড়ানোর জন্য আপনার মিট, তারপরে এই যে বিফ টিপ এগুলো খেতে শুরু করে, তার ইউরিক অ্যাসিড ইমব্যালেন্স হবে, ফসফেট ইমব্যালেন্স হবে, সে নিজেকে আরো বিপদের মধ্যে ঠেলে দিবে। কাজেই আমি বলবো ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে একটা জিনিসই ফাইনাল, দ্যাট ইজ হি অর শি শুড ফলো হিজ অর হার নেফ্রোলজিস্ট। এটাই হলো আমার হিসেবে চূড়ান্ত কথা। ধন্যবাদ। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটি প্রথমে একটি প্রশ্ন একজন দর্শক করেছেন, তার নাম মারুফ রহমান। তিনি বলছেন, মাই মাদার সাফারিং ফ্রম সিকেডি উইথ সিরাম ক্রিয়েটিনিন 2.3 মিলিগ্রাম পার ডিএল, এজ 78 years, no dialysis need till now. She takes food as per dietitian of NICDU. Will she use phosphonperic citrate to improve her hemoglobin level? If you suggest, then what should be the dose guideline? সো আমি এই প্রশ্নটি আসলে ডক্টর ইমতিয়াজ যেখানে আছেন, আপনি ডোজ গাইডলাইনটি একটু ক্লিয়ার করলে ভালো হয়। ডোজটা হচ্ছে যে হাইপারফসফেটিয়ামের ক্ষেত্রে, ইনডায়ালিসিসের ক্ষেত্রে আমরা হচ্ছে 2 ট্যাবলেট দিব 3 টাইমস ডেইলি, এবং আমরা যদি চাই আমাদের এই ডোজটাকে ম্যাক্সিমাম 12টি পর্যন্ত বাড়াতে পারি। এবং ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে যদি আমরা আমাদের এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে চাই, 8 থেকে 9টি ট্যাবলেট আমরা ইউজ করতে পারি। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে নন ডায়ালিসিস কেসে 1 ট্যাবলেট আমরা 3 টাইমস ডেইলি দিব, সর্বোচ্চ আমরা 12টি ট্যাবলেট ইউজ করতে পারি। আর আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে আমরা যদি এভারেজে 5টি করে ট্যাবলেট ইউজ করতে পারি, তাহলে আমরা হিমোগ্লোবিন লেভেলটাকেও ম্যানেজ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমি এখন একটু যেতে চাচ্ছি, আমার একটা কোশ্চেন ছিল রফিকুল আলম স্যারের কাছে। স্যার, যে ফসফেট লেভেল তো পেশেন্টের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বেশি বেড়ে যায়, এবং আয়রন ডেফিসিয়েন্সি বিকজ সোসিও ইকোনমিক কন্ডিশনে কিন্তু
এটা বেড়ে যায়। কারণ আমাদের দেশে কিন্তু এই দুটোকে ম্যানেজ করার জন্য আসলে কোনো ওষুধ ছিল না। সেক্ষেত্রে ফেরিক সাইটেট কি মানে আপনাদের ডিমান্ডটা ফুলফিল করতে পারবে কিনা, আপনার কি কাছে কি মনে হয় স্যার? ধন্যবাদ। আমি 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 এই সাথে আরেকটি সাপ্লিমেন্ট করতে চাই, ডক্টর তানিম আনোয়ার। আমি এই সাথে আমার একটা কোশ্চেন রফিক স্যারের কাছে রাখতে চাই, যদি কিছু মনে না করেন। সেটা হলো যে এই যেটা বলা হয়েছে যে ফসকন, যেটা একাধারে ফসফেট লেভেলও কমায় আবার আয়রন লেভেলও বাড়ায়, কিন্তু আমাদের মোস্ট অফ দ্য পেশেন্টস যারা ডায়ালাইসিসে আছে তাদের দেখা যায় যে ফেরিটিন লেভেল অনেক বেশি থাকে, এবং ফসফেট লেভেল যদিও বলি আমরা অনেক রোগীর দেখি ফসফেট লেভেলও কম থাকে। সুতরাং আমরা এটা জুডিশিয়াসলি ইউজ করতে গেলে করা উচিত বলে আমি মনে করি। কারণ হলো রোগীদের আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, ফসফেট বেশি আছে কিনা। সুতরাং মোস্ট অফ দ্য ডায়ালাইসিস পেশেন্টের দেখা যায় যে আয়রন লেভেল বিশেষ করে ফেরিটিন অনেক বেশি থাকে। এই একই সাথে আমি যদি সুযোগ পাই, আচ্ছা ঠিক আছে, পরে আমি আরেকটা কোশ্চেন রাখবো, যে কাইন্ডলি এটা একটু যদি রফিক স্যার বলেন। আচ্ছা, ধন্যবাদ। ডেফিনেটলি আমি কিছু পেপারস দেখলাম যে সেখানে বলা হচ্ছে, কিছু ট্রায়ালও আছে, সেখানে বলা হচ্ছে যে এটা ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করছে, এট দ্য সেম টাইম এটা আয়রন রিপ্লেনিশ করছে। তো আমরা প্রফেসর নিজামের সাথে আমি একমত, আমাদেরকে খুব কেয়ারফুলি ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল মনিটর করতে হবে, এবং পিটিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং হাইপারফসফেটিমিয়া ট্রিট করতে গেলে পিটিএইচ কে আপনাকে বিবেচনায় রাখতে হবে, এবং খুব কেয়ারফুলি এই পেশেন্টগুলো ট্রিট করতে হবে। কারণ আমাদের বেশিরভাগ রোগীর আয়রন ওভারলোড থাকে, ফেরিটিন অনেক হাই থাকে আমাদের রোগীগুলো, বাট সামটাইমস দেখা যাচ্ছে ওখানে ইউজেবল, দ্যাট ইজ ফাংশনাল আয়রন ডেফিসিয়েন্সিও থাকে, দ্যাট ইজ ট্রান্সফারেন্স স্যাচুরেশন কম থাকছে, আবার এদিকে ফেরিটিন বেশি থাকছে। এই লেভেলের রোগীগুলোকে আপনি ইরিথ্রোপয়েটিন যারা পাচ্ছে তারা এই ধরনের বিহেভ করে। আবার অনেক সময় দেখা যায় যাদের আয়রন ওভারলোড আছে কিন্তু আমাদের ফাংশনাল ডেফিসিয়েন্সি আছে, এই লেভেলের রোগীদেরকে আয়রন দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুলি দিতে হবে, এবং আয়রন বাড়ায় এমন ওষুধ দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুলি দিতে হবে। বাট আমার এই ওষুধটা সম্বন্ধে দেখে, আমার পেপারস গুলো পড়ে আমার মনে হয়েছে দিস কুড বি আ ভেরি প্রমিজিং ড্রাগ ইফ ইউ ক্যান ইউজ ইট জুডিশিয়াসলি। থ্যাংক ইউ স্যার। তো ধন্যবাদ। আমি একটু হারুন স্যারকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, হারুন স্যার যদি কিছু বলতেন এই ব্যাপারে। হারুন স্যার এবং শামীম স্যার। কোনটা বিষয়? ফেরিক সাইটের ব্যাপারে। জি স্যার। আমাদের দেশে তো এখন আমরা এটা নতুন শুনলাম ফসকনের বিষয়ে। যেহেতু ক্রনিক ডিজিজে পেশেন্টের অ্যানিমিয়া থাকে এবং তাদের ফসফেটও হাই থাকে, তো সুতরাং এই কম্বিনেশনটা যারা নন ডায়ালিসিস পেশেন্ট, যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকছেই এবং যাদের ফসফেট হাই থাকে বা মার্জিনাল থাকে, অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন তারা বলা আছে তোমার ফসফেট যদি কম থাকে বা বেশি থাকে, কম থাকার তো প্রশ্ন ওঠে না, সাধারণত বেশি থাকবে, এবং আয়রন ডেফিসিয়েন্সি অবশ্যই বাংলাদেশে তো থাকবে। সেই ক্ষেত্রে আমি মনে করি নন ডায়ালাইসিস সিকেটি পেশেন্টের জন্য এটা ভালো একটা ওষুধ হতে পারে আর কি। তবে সবকিছু ডিপেন্ড করে বাংলাদেশে দামের উপরে। স্যার এই ট্যাবলেটের দাম হচ্ছে 25 টাকা, 25 টাকা পার ট্যাবলেট। পার ট্যাবলেট 25 টাকা। জি স্যার, পার অনলি ট্যাবলেট 25 টাকা হয়, এবং হাইপোফস এদের দাম কত আমি ঠিক জানি না। আমরা যেটা এটা দুটোকেই ম্যানেজ করে এইজন্য আর কি 25 টাকা রাখা হয়েছে স্যার। ক্যালসিয়াম এটা যেহেতু অ্যাসিড, ফসফেট, জি স্যার, ফসফেটকেও ম্যানেজ করছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দুটোকেই ম্যানেজ করছে, এইজন্য আর কি এটা রাখা হয়েছে। ওয়াইরাস সেভিলিমিড যদি আমরা দেখি, সেভিলিমিডের দাম কিন্তু অনেক বেশি, সে শুধু ফসফেটকেই কন্ট্রোল করছে, সে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের কোনো রোল তার নাই। এই লজিকে একটাই প্রশ্ন যে আপনারা 6টা থেকে 12টা পর্যন্ত ট্যাবলেট দিচ্ছেন, এই ট্যাবলেটটা নট সিকেটি পেশেন্ট সহ্য করতে পারবে কিনা? এটা তো অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সিচুয়েশন স্যার দিতে হবে, নট লাইক দ্যাট। স্টার্টিং ডোজ হচ্ছে 3 ট্যাবলেট, 2 ট্যাবলেট 3 টাইমস ডেইলি। যদি সে নন ডায়ালাইসিস পেশেন্টদের জন্য সুইটেবল, রাইট, 1 ট্যাবলেট 3 টাইমস ডেইলি। আপনি আপনার নন ডায়ালাইসিস পেশেন্টদের জন্য ইট কুড বি সুইটেবল। আপনার লেকচারে একটা জিনিস অ্যাভয়েড করেছেন, ওর সাইড ইফেক্টটা বলেন নাই আর কি। এইটা বললাম তো এটা ফেরিক সাইটের, এটা শুধুমাত্র ডার্ক স্টুল হয়, কনস্টিপেশন হয়, আর খুব কম পেশেন্টের আমরা 2 to 3% এর অ্যাবডোমিনাল পেইন দেখতে পেয়েছি।
তবে দেখুন আমি স্যার ওনাদের বেশ কিছু জার্নালে স্যার একটি কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যে সেটা হচ্ছে যে ওনাদের যে জার্নালগুলো আমি দেখেছি ওখানে সাপোর্টিং জার্নালগুলোতে আছে ওনারা সেভেলামিন হাইড্রোক্লোরাইড কিংবা হাইপোফস সেটা হলো ক্যালসিয়াম অ্যাসিটেট কিংবা ক্যালসিয়াম কার্বনেট কন্টিনিউ করার পরে কিন্তু ফেরিক সাইট্রেট দিয়ে ট্রায়াল দিয়েছেন। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যদি এই ধরনের হয় তাহলে কি আমরা সাথে হাইপোফস কিংবা ক্যালসিয়াম এটা রেখে তারপর ফেরিক সাইট্রেট দিব, নাকি তখন হাইপোফস বাদ দিতে হবে? আমার তো প্রশ্ন হচ্ছে আপনি যেটা সাধারণত জিএফআর যখন সাইটের নিচে থাকে তখন ইন্টারন্যাশনাল গাইডলাইনেই বলা হয় ফসফেট ডায়েট ইউজ করার জন্য এবং ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অ্যাসিডেট দেওয়ার জন্য অথবা সেবুলিমার দেওয়ার জন্য। তার মেইনলি যেটা বলে ক্যালসিয়াম যদি কোনো কারণে হাই হয়ে যায় তাহলে ক্যালসিফিকেশন হয়ে সেটা ইনজুরিয়াস ইফেক্ট হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনার এই ওষুধটা এখনই আমি অত ভালোভাবে বলতে পারবো না, এটা ট্রায়াল নিয়ে করতে পারবো। তবে ডেফিনেটলি এনডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পাবলিকেশন, যদি এনডিটি করে থাকে এবং তারা যদি দেখায় যেটা একটা ইমপ্রুভ করে। এবং সেটাই স্যার, মানে এই ক্ষেত্রে কি আমরা সাথে সেবেল রাখবো, সাথে এটা দিব, নাকি ফেরিক সাইট্রেট ইউজ করলে আমরা সেবেল বন্ধ করে দেব? যখনই ফেরিক ক্লোরাইড ইউজ করবেন তখন অবশ্যই আপনি ক্যালসিয়াম অ্যাসিডেট, ক্যালসিয়াম কার্বনেট এবং সেবুলিমার বন্ধ করতে হবে, বন্ধ করে দিতে হবে। কিন্তু হাইপোক্যালসিমিয়া থাকলে সেই ক্ষেত্রে কি করবে? হাইপোক্যালসিমিয়া যদি থাকে পেশেন্টের তাহলে কি করবে? আমার মনে হয় যে হাইপোক্যালসিয়ামের জিনিসটা একটু কনফিউজিং। আমাদের দেশে পেশেন্টের আমরা কখনো টোটাল প্রোটিন অ্যালবুমিন সব রোগীর করাই না, আমরা আয়োনাইজড ক্যালসিয়ামটাও দেখি না। সুতরাং হাইপোক্যালসিয়াম বলে ক্যালসিয়ামকে উঠানো এটা ক্ষতিকর হতে পারে, বিকজ ক্যালসিফিকেশন ইজ এ ইম্পর্টেন্ট পার্ট ফর ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট টু ডেভেলপ হার্ট ডিজিজ অ্যান্ড ক্যালসিফিকেশন। সেজন্য ক্যালসিয়ামকে না দেওয়াই সবচেয়ে বেশি প্রয়োজন আর কি, এবং কোনো মতেই যেন আমরা ক্যালসিফিকেশনকে ইনভাইট না করি। আর ভিটামিন ডি থেরাপি আপনি জানেন যে আমাদের 80% পপুলেশন ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, এবং আমেরিকাতে 60% পিপুল ইজ ভিটামিন ডি ডেফিসিয়েন্ট। সুতরাং প্যারাথাইরয়েড হরমোনের সঙ্গে এটা একটা যোগসূত্র রয়েছে। সুতরাং পিটিএইচও আপনাকে দেখতে হবে, ভিটামিন D3 দেখতে হবে, তারপরে আপনি ক্যালসিয়াম কত আছে, ফসফেট কত আসে, এটা দেখে আপনার মনে হয় ডিসিশনগুলো নিলে রোগীদের জন্য বেটার হবে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জেনুইনলি যদি ইফ কারেক্টেড ফর অ্যালবুমিন হাইপোক্যালসিমিয়া থাকে, একটা সিম্পল ওয়ে হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া, আর একটা ওয়ে হচ্ছে যদি তার সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট থাকে তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করলে কিন্তু ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। কাজেই আমার মনে হয় যে এই লেভেলটা আপনাকে জেনুইনলি দেখতে হবে যে সত্যি হাইপোক্যালসিমিয়া স্যার যেটা বললেন, হ্যাঁ সেটা, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালবুমিনের সাথে কারেকশন করি, অ্যালবুমিন দেখি না। রাইট। আমি একটা প্রশ্ন স্যার, আমি একটা হ্যালো, হ্যাঁ বলেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আমাদের প্রথম প্রেজেন্টেশনটার সাথে রিলেটেড। বেসিক্যালি রফিক স্যার থেকে আমি আসলে এটা নিজেও একটু কনফিউজিং জানতে চাচ্ছি আর কি, যে আমাকে অনেকেও প্রশ্ন করছে বা আমি নিজেও জানতে চাচ্ছি যে আমাদের কোভিড পজিটিভ সিকেডি পেশেন্ট যারা ডায়ালাইসিসে আছে তাদের অ্যান্টিকোয়াগুলেশনের ব্যাপারটা একটু আমি জানতে চাচ্ছি, বিকজ তারা তো আমাদের ডায়ালাইসিসের সময় আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করি, কিন্তু ইন বিটুইন টু ডায়ালাইসিস আমরা কি অ্যান্টিকোয়াগুলেশন দিব তাদেরকে? তাহলে কি আমরা এইটা একটু কাইন্ডলি যদি বলেন। আইডিয়ালি আপনার অ্যান্টিকোয়াগুলেশন ইন কোভিড পেশেন্টস সব দিক দিয়ে বেনিফিশিয়াল হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন, বাট আনফ্র্যাকশনেটেড হেপারিন একটা ওষুধ, আনফ্র্যাকশনেটেড হেপারিনের একটা হলো এটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিলে ইউ হ্যাভ টু মনিটর, কিন্তু আপনার লো মলিকুলার যেটা এনক্সিপারিন যদি আপনি দেন তাহলে আপনাকে মনিটর করতে হচ্ছে না। এবং এনক্সিপারিনের আরেকটা সুবিধা হচ্ছে
গ্রস ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না। আনফ্র্যাকচারেটেড হেপারিনে আপনাকে 3 স্টেজে ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কোভিড পেশেন্ট ইউজ করতে চান। জিএফআর 50 to 30, 29 to 15 তিন গ্রুপে আপনাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। কিন্তু যদি এনক্সিপারিন দেন অনলি জিএফআর লেস দেন 30 তে আপনি 40 মিলিগ্রাম once daily. Above that, আপনি 1 milligram per kg in 2 divided per kg per dose in 2 divided dose. কাজেই আমার মনে হয় যারা এফোর্ড করতে পারবে কোভিড পজিটিভ পেশেন্ট হু রিকোয়ার্স অ্যান্টিকোয়াগুলেশন in between dialysis, that is the enoxaparin is the best drug. During dialysis, during dialysis also you can use enoxaparin. স্যার রফিক স্যারকে একটা স্যার প্রশ্ন স্যার, যাদের আনফ্র্যাকচারেটেড হেপারিন পায় এই রোগীগুলো তো থ্রম্বোসাইটোপেনিয়া হওয়ার চান্স থাকে, কোভিড-19 ইটসেলফ কজিং থ্রম্বোসাইটোপেনিয়া, সেই ক্ষেত্রে কি আমরা আনফ্র্যাকচারেটেড হেপারিন দিব নাকি স্যার ইনোক্সাপেরিন ডাইরেক্ট যাব? আপনার having all advantages of unfractionated heparin, worldwide COVID পেশেন্টকে unfractionated heparin ইউজ করা হচ্ছে না considering all these parameters. কিন্তু enoxaparinও thrombocytopenia করে বাট less than fractionated heparin. তার একটা প্রশ্ন, যারা এস্টাবলিশ ইসকেমিক হার্ট ডিজিজ আছে তারা তো স্যার ইকোস্প্রিন বা এরকম ওষুধ পায় স্যার, বা ক্লোপিডোগ্রেল পাচ্ছে, ওদের ক্ষেত্রে কি করা? তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডাবল অ্যান্টিকোয়াগুলেশন ইজ নট অ্যাডভাইসড, ডাবল অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট ইজ নট অ্যাডভাইসড, সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট, and you have to monitor their platelet count, their bleeding time, clotting time, PT, PTT, all these things, and you use the enoxaparin, that is the low molecular weight heparin when indicated. Yes, আমি প্রফেসর রফিকুল আলমের সাথে একটু অ্যাড করতে চাই। এই প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়ার আগে কতগুলি টেস্ট করে নিতে হবে, যেটা উনি একটু আগেই বললেন। এর ভিতরে ডি ডাইমার আছে, এলডিএইচ আছে, ইনফ্যাক্ট এই কোভিড পেশেন্টের কিন্তু টোপোনিনও খুব বেশি হয়। দেখা গেছে টোপোনিন ওরা বলে 2 গুণ বেড়ে যেতে পারে, 2 গুণও বেড়ে যেতে পারে। কাজেই এই টোপোনিন, তারপরে এই যে এলডিএইচ, প্লেটলেট কাউন্ট, তার প্রথম বিটটাইট, এগুলি সবগুলি কনসিডার করেই কিন্তু হেপারিন দিতে হবে। আর বাসার ভিতরে ওনারা দিতে চাচ্ছেন না, যে বাইরে বাসা হসপিটাল থাকলে দেন, বাসায় কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে চাচ্ছে না, যেহেতু তারা এটা মেজার করতে পারবেন। কাজেই ব্লিডিং এবং ক্লটিং দুইটা মেজার করেই এটা হেপারিন যেটা উনি বললেন ওইটা দিতে হবে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, বাসায় একটা সেকেন্ড, বাসায় অ্যান্টিকোয়াগুলেন্ট আপনি দিতে পারবেন রিভারক্সামিন at the time of discharge of the COVID patient you can give, and যাদের হাই রিস্ক অফ থ্রম্বো এম্বোলিজম, যারা এখনো হসপিটালে যায়নি, বাসায় আছে, যাদের আগে থ্রম্বো এম্বোলিজমের হিস্ট্রি ছিল, তাদেরকে আমি রিভারক্সামিন বাসায় দিতে পারেন until he or she is admitted in hospital. Treated at home. স্যার আরো বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে স্যার, আমি একটা একটা করে পড়ি কারণ আমাদের হাতে স্যার যেহেতু সময় স্বল্পতা আছে। স্যার একটি প্রশ্ন আমাদের জুনিয়র ডক্টররা করেছেন, সেটি হলো কমনলি যেটা দেখা যাচ্ছে যে আমাদের সাধারণত এখন কোভিড হসপিটালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছে মেডিসিন বিভাগে, এবং তারা সবাই সাধারণত ইকোস্প্রিন কিংবা এনোক্সাপারিন পেয়ে আসছেন। যখন তারা ডায়ালিসিসে আসছেন তখন স্যার তারা মানে আমাদের তখন কি এটা হেপারিন ফ্রি ডায়ালিসিস দিবে নাকি তখন তারা হেপারিন কন্টিনিউ করবে? তারা সবাই সাধারণত ইকোস্প্রিন কিংবা রফিক স্যার আমি বলবো? জি স্যার। আচ্ছা, রফিকুল আলম স্যার, হ্যাঁ, যারা আপনার ডায়ালিসিস আছে এর আগে পেস্ট, এর আগে যারা পেস্ট হেপারিন, আপনি জানেন যে হেপারিনের হাফ লাইফ খুব শর্ট, হেপারিনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট এনোক্সাপারিনের হাফ লাইফ লিটল লঙ্গার। আপনি এনোক্সাপারিন যদি আপনি মনে করেন ইউ ক্যান ইউজ লিটল বিট লো ডোজ অফ এনোক্সাপারিন। নরমালি ধরেন আপনি 60 মিলিগ্রাম ইউজ করার কথা, সেখানে আপনি 40 মিলিগ্রাম ইউজ করে এনোক্সাপারিন ইউজ করতে পারেন। আর যেসব কোভিড পেশেন্ট দে হ্যাভ লো প্লাটিলেট কাউন্ট লেস দেন 70,000, যাদের ব্লিডিং এর সম্ভাবনা বেশি থাকে, তাদেরকে আপনি রিজিওনাল সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করতে পারেন, রিজিওনাল সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেশন, অথবা আপনি প্রোটামিন সালফেট ইউজ করে
রিজিওনাল হেপারিন অ্যান্টিকোয়াগুলেশন ইউজ করতে পারেন। বেটার হচ্ছে রিজিওনাল সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেশন ইন দিস গ্রুপ অফ পেশেন্ট। 70,000 এর নিচে প্লাটিলেট আর যাদের আপনার ব্লিডিং কমপ্লিকেশন আছে। স্যার আমরা কি রিভোক্সাবেন ইউজ করতে পারি কিনা? রিভোক্সাবেন এটা তো কোনো মনিটর করতে হয় না। কোনটা? এজ এন অ্যান্টিকোগুলেন্ট। রিভারক্সাবেন রিভোক্সাবেন কি ইউজ করা যায় কিনা স্যার? এটাও ইউজ করা যায় at the time of discharge। হ্যাঁ বলে স্যার আরেকটি প্রশ্ন আসছে খুবই ভালো, সেটি হচ্ছে আমাদের আরেকজন ডাক্তার সাহেব জানতে চেয়েছেন যে নরমালি স্যার আমাদের যে শিডিউলের পেশেন্ট গুলো থাকেন হিমোডায়ালিসিস নিচ্ছেন সপ্তাহে 2 বার করে, তাদের মধ্যে কেউ যদি কোভিড-19 পজিটিভ ধরা পড়েন তখন কি তার হিমোডায়ালিসিসের শিডিউলে সপ্তাহে 3টি করে ডায়ালিসিস নেওয়া প্রয়োজন নাকি উনি সপ্তাহে 2টি করে ডায়ালিসিসই কন্টিনিউ করবেন? আমাদের আচ্ছা ডায়ালিসিস আমি বলবো। জি স্যার আপনি বলেন স্যার। ডায়ালিসিসের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে ইট ডিপেন্ডস অন দি লোকাল রিসোর্সেস। আপনি যদি ডিসপোজেবলস, আপনার যদি ডায়ালাইজার সেট এভরিথিং পর্যাপ্ত সাপ্লাই থাকে তাইলে আপনি ইউজুয়াল শিডিউলে ডায়ালাইসিস হবে তার। সে যদি 3টা পায় তো 3টা পাবে, 4টা পাইলে 4টা পাবে। যদি আপনার রিসোর্স লিমিটেশন থাকে, যদি আপনার অ্যাপ্রিহেনশন থাকে যে আপনি লং টার্ম তাকে ডায়ালাইসিস সাপোর্ট দিতে পারবেন না, ইন দোজ কেসেস তাকে ফ্লুইড ইনটেক কমিয়ে দিতে বলেন, ইন বিটুইন ডায়ালাইসিস হাই ডোজ অফ ফ্লুসিমাইড দিতে বলেন, তার ডায়ালাইসিসের সেশন কমিয়ে দেন, তাকে 4 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ডায়ালাইসিস দেন এবং সপ্তাহে 3টার জায়গায় 2টো করে দেন। এটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সের উপরে নির্ভর করবে, কারণ এই সাপ্লাইগুলো এই প্যান্ডেমিকের সময় অনেক সময় খুব শর্টেজ দেখা দেয়। এটাকে আপনার লোকাল রিসোর্স অনুযায়ী আপনাকে ব্যবস্থা করতে হবে। স্যার আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যারের কাছে একটি প্রশ্ন আসছে, সেটি হলো স্যার যে হ্যাভ এনি গাইডলাইন টু ডু সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার অন কোভিড পজিটিভ পেশেন্ট অর সাসপেক্টেড পেশেন্ট টু প্রিভেন্ট কন্টামিনেশন ফ্রম পেশেন্ট টু ডক্টরস। স্যার কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে তার সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করার ক্ষেত্রে কোনো আলাদা গাইডলাইন আছে কিনা প্রোটেকশনের জন্য? সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার নিয়ে গাইডলাইন নেই, তবে আর্টেরিওভেনাস ফিস্টুলা নিয়ে গাইডলাইন্স আসছে। তারা বলছে যাদের আর্টেরিওভেনাস ফিস্টুলা প্রয়োজন, দোজ হু আর সাসপেক্টেড টু বি কোভিড, তাদের অবশ্যই কোভিড পরীক্ষা করে দিতে হবে। যদি কোভিড পরীক্ষা নেগেটিভ হয় তাদেরকে করা হবে, আর যদি কোভিড পজিটিভ হয় তাও তাদেরকে করা যেতে পারে। ইন দ্যাট কেস স্পেশাল প্রিকশন শুড বি টেকেন বাই দ্য সার্জিক্যাল সার্জনস এন্ড আদার স্টাফস ইন দ্য ওটি। এটা আমি বলছি আমার প্রেজেন্টেশনে ছিল। যাদের ইয়ে করতে হবে এবি ফিস্টুলা, ওদের জন্য করা যেতে পারে, তো এর আগে কোভিড টেস্ট করে নিতে হবে। কোভিড পজিটিভ যদি আসে তাও করা যেতে পারে, বাট স্পেশাল প্রিকশন শুড বি টেকেন বাই দ্য সার্জনস এন্ড দ্য স্টাফস। বাট সিবিসি সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার নিয়ে ওইরকম কোনো গাইডলাইন নেই, ওইরকম কোনো গাইডলাইন পাইনি। এমন কিছু কি বলা আছে যে জুগুলার ভেনাস ক্যাথেটার বা পার্মানেন্ট ক্যাথেটার না করে ফিমোরাল ক্যাথেটার করা যাইতে পারে ট্রানজিয়েন্টলি টু অ্যাভয়েড মোর রিস্ক অফ কন্টামিনেশন? এরকম তো কিছু বলা নাই নিশ্চয়ই। এরকম কিছু পাইনি আসলে। আমার জানা মতে এরকম কিছু নাই, তবে WHO যেটা জেনারেল গাইডলাইন সেটা হচ্ছে ইউ প্রেফারেবলি অ্যাভয়েড নন এসেনশিয়াল সার্জারিজ। নন এসেনশিয়াল সার্জারির মধ্যে আপনার কিন্তু ফিস্টুলা পড়ে, সেখানে আপনি যদি ইট ইজ বেটার টু ডু এ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন ইন দ্য হোপ দ্যাট এই ক্যাথেটার দিয়ে আপনি যতদিন ডায়ালাইজ করবেন ততদিনে কোভিড সিচুয়েশন ইমপ্রুভ করবে এবং আপনি একটা আর্টেরিওভেনাস ফিস্টুলা করতে পারবেন। ইভেন those patients who are not on CAPD but plan to do CAPD, you better avoid CAPD and go on conservative treatment for time being at least. আর যারা অলরেডি অন CAPD তে আছে, it is better to continue on CAPD, কারণ নন এসেনশিয়াল সার্জারি অ্যাভয়েড করতে বলা হয়েছে এই কারণে there is all risk of contamination of the operation theater, the treating surgeons and the staffs. কিন্তু সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করতে গেলে আপনি যদি universal precaution in addition to the appropriate precaution for COVID pandemic, that is the PPE, goggles, face shield, everything, then you can do central venous catheterization, whatever maybe it is jugular or femoral. ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন এসেছে স্যার, দুইটি প্রশ্ন প্রফেসর রফিকুল আলম স্যার আপনার কাছেই।
আমাদের একজন ডক্টর রফিকুল হাসান উনি প্রশ্ন করেছেন, ওয়ান অফ মাই পেশেন্ট ইজ কোভিড পজিটিভ, তার প্যানসাইটোপেনিয়া রয়েছে, প্লেটলেট কাউন্ট 32,000, একেআই ডেভেলপ করেছে, সিরাম ক্রিয়েটিন 8.4, আউটপুট নর্মাল, হোয়াট ক্যান আই ডু রিগার্ডিং ডায়ালিসিস? এই সময় কি করা যেতে পারে? ইট ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ এই আপনার প্লাটিলেট কাউন্টে সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস করা যাবে না, এবং সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস করতে হলে ট্রানজিয়েন্টলি হলেও অ্যাটলিস্ট আপনাকে প্লাটিলেট কাউন্ট অ্যাবাভ 50,000, বেটার অ্যারাউন্ড 80,000, অ্যাবাভ 50,000 করে আপনি ফিমোরাল ভেন অ্যাক্সেস করতে পারেন, করে আপনি ডায়ালিসিস দিতে পারেন। আদারওয়াইজ এই অবস্থায় ইট ইজ নট অ্যাডভাইজেবল টু go for central venous access. স্যার এই রোগী তো একই আছে, আমরা কি আগে যেমন আইপিডি করতাম, আমরা কি আইপিডি করতে পারি কিনা, যেহেতু একই পেশেন্ট, আর আইপিডি তো আমরা লো প্লেটলেটও করতে পারি, এটা কি করা যায় কিনা এই প্যান্ডেমিক? It's also a mini surgery. আইপিডি বলেন, আইপিডি তো আজকাল করে না, সিএপিডি ক্যাথেটার দিয়ে ইন্টারমিটেন্ট ডায়ালাইস করে, কিন্তু সেটাও প্লাটিলেট কাউন্ট আমার মনে হয় যে যদি আপনাকে অ্যাফেরিটিক প্লাটিলেট দিয়ে হোক, যেভাবে হোক, প্লাটিলেট কাউন্ট যদি আপনি রাইজ করতে পারেন at least around 50,000, you can do it. Otherwise, আচ্ছা প্রফেসর নজরুল, আমার স্যার শুনছি স্যার। আমরা মনে হয় শামীম আহমেদ স্যারকে কানেক্ট হারিয়ে ফেলেছি। কিছু বলতে চাচ্ছি স্যার। আরেকটি প্রশ্ন আছে যে প্রফেসর নিজামুদ্দিন চৌধুরী স্যারের কাছে, আপনি যদি একটু মন্তব্য করেন। সেটি হচ্ছে নুরুন নবী নামে একজন কোশ্চেন করেছেন যে যদি আমরা ফেরিক সাইট্রেট ইউজ করি তাহলে কি আমাদের ইরাথ্রোপয়েটিন অথবা আয়রন সুক্রোজার দেওয়ার প্রয়োজন আছে কিনা? না, বেসিক্যালি তো আমরা ইরিথ্রোপয়েটিন লেভেল দেখি না, বেসিক্যালি দেখি ইরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এখন ব্যাপার হলো কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি না থাকে, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তার বেলায় শুধুমাত্র যে আয়রনের জন্য যে ডেফিসিয়েন্সির জন্য যে এনিমিয়া সেটা কারেকশন হবে, কিন্তু আমাদের অলওয়েজ ইরিথ্রোপয়েটিন দেওয়ার আগে প্রিকন্ডিশন হচ্ছে যে আয়রন অপটিমাম থাকা উচিত। এখন ইরিথ্রোপয়েটিন দেওয়ার আগে সেটা যদি আমার ভালো থাকে তাহলে তো আমরা অবশ্যই ইরিথ্রোপয়েটিন দিতে পারি। স্যার, আর মোহাম্মদ রফিকুল আলম স্যারের কাছে স্যার আরেকটি প্রশ্ন এসেছে। ডক্টর আশিক রহমান উনি প্রশ্নটি করেছেন যে স্যার প্লিজ সামারাইজ দ্য টোটাল ডোজ অফ হেপারিন এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন ইন কোভিড পেশেন্ট ইন মেইনটেনেন্স হেমোডায়ালিসিস পেশেন্ট। ডোজটা কি স্যার একটু ক্লিয়ার করে আরেকবার বলবেন কি? লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে নর্মাল যাদের কোয়াগুলেশন প্রোফাইল, যাদের থ্রম্বোএম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম, ডি ডাইমার যাদের হাই, তাদের ক্ষেত্রে 1 মিলিগ্রাম পার কেজি পার ডোজ 12 আওয়ারলি লো মলিকুলার। আর হেপারিনের ক্ষেত্রে আপনার দেয়ার ইজ এ 3 টিয়ার অফ ডোজিং শিডিউল। এটা আমাকে একটু চেক করতে হবে, কারণ এটা জিএফআর অনুযায়ী এই ডোজটা অ্যাডজাস্ট করতে হয়, জিএফআর, প্লাটিলেট কাউন্ট এবং পিটিএপিটিটি দেখে। অসংখ্য ধন্যবাদ স্যার। শামীম আহমেদ স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সম্ভবত স্যারের সাথে আমাদের কানেকশনটি কেটে গেছে। তো আমরা স্যার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি স্যার প্রফেসর হারুনুর রশিদ স্যারের কাছে স্যার একটু দুইটা ব্যাপারে স্যার সে জানতে চাবো। একটি হচ্ছে যে স্যার ফেরিক সাইট্রেট যে ওষুধটি, এই ওষুধটি ব্যবহারের ব্যাপারে স্যার আপনার মন্তব্য জানতে চাচ্ছি। মন্তব্যটা একটু দিয়ে দিয়েছি যে এখন আমি চাইবো যে নন সিকেডি পেশেন্ট, নন ডায়ালাইসিস, তাদের ক্ষেত্রে যদি এটা প্রাইস অ্যাকসেপ্টেবল হয় তাহলে সেটা অবশ্যই ট্রাই করা যেতে পারে। তবে যেহেতু অন্য দেশে এটা ট্রায়াল হিসাবে ইউজ হয়েছে, আমরাও সিকেডি পেশেন্টে এখানে তারা যদি কিছু ফ্রি স্যাম্পল আমাদেরকে দেয়, আমরা ট্রায়াল হিসাবে একটা গ্রুপকে ক্যালসিয়াম অ্যাসিটেট দিব, একটা গ্রুপকে সেবিলিমার দিব, আর একটা গ্রুপকে ফেরিক ফসকন দিব, এবং তার 3 থেকে 6 মাস যদি স্টাডি করে দেখি যে কোনটা কত ইফেক্টিভ, সেই হিসাবে আমাদের একটা স্টাডিও হলো, পাবলিকেশনও হলো, এবং এই ওষুধটার যে অ্যাডভান্টেজ সেটা আমরা বুঝতে পারলাম। সেখানে আমি নাভানা রিকোয়েস্ট করব তারা যদি অ্যাগ্রি করে তাহলে আমরা কিডনি ফাউন্ডেশনে এই স্টাডিটা করতে পারি।
শিওর স্যার, শিওর স্যার। ধন্যবাদ। আমরা স্যার অনুষ্ঠানের শেষ পর্যায়ে শামীম আহমেদ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত স্যারের সাথে আমাদের কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমি একটু অনুরোধ করব আমাদের কো চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম স্যারকে, স্যার এই সময়ে, এই দুর্যোগের সময়, করোনার সময়ে স্যার আমাদের কিডনি রোগীদের জন্য কিছু কি বলবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ প্রফেসর তানিম। আমাদের এই দুর্যোগের সময় আমাদের কিডনি রোগীদের ব্যাপারে অবশ্যই আমাদের খুব সাবধান হতে হবে এবং তারা নিজেরাও খুব সাবধান থাকতে হবে, কারণ তারা ইমিউনো কম্প্রোমাইজড। তারা তাদের ডায়ালাইসিস সেন্টারের সাথে, বিশেষ করে যারা ডায়ালাইসিস করে, তারা যোগাযোগ রাখবে, নেফ্রোলজিস্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। যে হেলথ প্রিকশনগুলো বলা হচ্ছে সেগুলো তারা অনুসরণ করবে, বিশেষ করে হাত ধোয়া, পাবলিক প্লেসে যতদূর সম্ভব না যাওয়া, ঘরের বাইরে গেলে মাস্ক পরা, এবং তারা যে ডায়েটারি ম্যানেজমেন্ট তাদেরকে নিউট্রিশনিস্ট বা আমাদের কিডনি বিশেষজ্ঞ দিচ্ছেন সেগুলো তাদের সঠিকভাবে মেনে চলা, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা, ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, এবং নিজেদের ঘরের মধ্যে থেকে যতটুকু সম্ভব এই জিনিসগুলো কন্ট্রোলে রাখা। এই জন্য যে তারা যেন কোনো গুরুতর অসুস্থ হয়ে না পড়ে, সেক্ষেত্রে তাদেরকে তখন হাসপাতালে যেতে হবে এবং তারা বাড়তি ঝুঁকিতে পড়ে যাবে। কাজে তাদেরকে খুব সতর্কতার সাথে তাদের খুব ডিসিপ্লিন লাইফ তাদেরকে লিড করতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি এখন অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর হারুন রশিদ স্যার, স্যার আপনার কিছু বক্তব্য স্যার শুনতে যাচ্ছি, যে আপনি স্যার আমাদেরকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের কিডনি রোগীদের জন্য, আমাদের কিডনির জন্য যারা করোনার যুদ্ধে স্যার অবতীর্ণ, আমাদের ডাক্তারদের জন্য আপনার পরামর্শ কিংবা যদি স্যার কোনো অ্যাডভাইস থাকে তাহলে স্যার আপনি একটু কাইন্ডলি সবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথমে ক্রনিক কিডনি ডিজিজ সম্বন্ধে যে আলোচনাটা হলো সেই পরিপ্রেক্ষিতে কিছু বলা প্রয়োজন। যদি প্রাইমারি কোনো গ্লোমেরুলাইটিস পেশেন্ট, আমরা সাধারণত ট্যাক্রোলিমাস দিয়ে থাকি মেমোরাস নেফ্রোপ্যাথিতে, বেশ কিছু পেশেন্টকে আমরা সাইক্লোফসফেট দেই, অ্যাজাথায়োপ্রিন দেই এবং মাইক্রোফোনেট প্রফিটিলো দিই। সুতরাং এক্ষেত্রে যেটা গাইডলাইন আছে যে রোগীরা যদি গ্লোমেরুলাইটিসের, প্রাইমারি গ্লোমেরুলাইটিস রোগীরা যদি এই সমস্ত ওষুধ খায়, তখন গাইডলাইনে বলা হচ্ছে ট্যাক্রোলিমাস ডোজটা 1/3 কমিয়ে দিতে হয় এবং মাইফোরেটিক, অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোফসফেট পুরোপুরি বন্ধ করে দিতে হয়। এবং সেখান থেকে যদি কোভিড পজিটিভ পাওয়া যায়, তবে তারা যে ওষুধটা মোটামুটিভাবে সাজেস্ট করে যে তাদের জিএফআর যদি 30 ml এর বেশি হয়, তাহলে আপনি রেমডেসিভির ইউজ করতে পারেন। কারণ রেমডেসিভির যদিও কোনো 30-এর উপরে যদি আপনার হয়, জিএফআর হয়, তাহলে এটা কোনো সাইড ইফেক্ট তেমন কিছু হয় না। সুতরাং এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। আর এছাড়া আপনি জানেন যে আরো কিছু ওষুধ, লোপিনোভর, রেটিনোভির, রিবোফ্লাভিন, ইন্টারফেরন বিটা, এগুলো অনেক ক্ষেত্রে সিভিয়ার কোভিড ইনফেকশন ইন গ্লোমেরুলাইটিস বা সিকেটি পেশেন্টের জন্য ইউজ করা হচ্ছে এবং তারা ডিমান্ড করছে এটাতে আর্লি রিকভারি হয়। আর যে সমস্ত ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট আছে তাদের তো ক্ষেত্রেও এটাই বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে আপনারা 5 থেকে 7 দিন অন্তত যাদের কোভিড পজিটিভ তাদের ক্ষেত্রে আপনি ট্যাক্রোলিমাস বন্ধ করবেন, এমটর বন্ধ করবেন এবং মাইক্রোফোনেট পুরোপুরি বন্ধ করে দিবেন। এমটরটা যদি সিমটম থাকে তাহলে 1/3 কমিয়ে ফেলবেন। যারা অ্যাসিমটমেটিক তাদের প্রয়োজন নাই, এবং 5 থেকে 7 দিন দেখার পরে যদি দেখেন যে সিভিয়ার ইনফেকশন যাচ্ছে না, তখন গ্র্যাজুয়ালি আপনি ট্যাক্রোলিমাসটা বাড়াতে শুরু করবেন, কিন্তু নর্মাল ডোজে না। এবং এর সঙ্গে তারা প্রেডিসোলন বলছে যে সেটা বাড়িয়ে 20 to 30 মিলিগ্রাম করবেন, যদি 5 মিলিগ্রাম পায় তাতে বাড়িয়ে দেবেন। এবং এটা করে এটাই গাইডলাইনে এখন পর্যন্ত বলা আছে। পরবর্তী সময় কি আসবে সেটা আমরা বলতে পারবো না। এখন পর্যন্ত যেগুলো স্টাডি হয়েছে তাতে তারা বলেছে যে প্লাজমা যে দেওয়া হচ্ছে সেই প্লাজমা এখন পর্যন্ত কোনো বেনিফিশিয়াল আসে নাই। যে 2টা স্টাডি উহানে হয়েছে এবং চায়নাতে হয়েছে, আর এগুলো স্টাডি চলছে, তারা বলছে যে প্লাজমা এখন পর্যন্ত ক্লিনিক্যাল স্টাডিতে কোনো অ্যাডভান্টেজ বয়ে আনে নাই। সুতরাং এ সম্বন্ধে আপনারা সবাইকে বলতে পারেন যে প্লাজমা যেভাবে দেওয়া হচ্ছে তাতে প্লাজমা দেওয়াতে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর আক্রমণটাই বেশি হতে পারে।
কিন্তু রোগীদের কোনো উপকার নাও আসতে পারে। এবং এই ওষুধগুলো দেওয়া হয়েছে সিভিয়ার, নট অন আপনার আইসিইউ, সিভিয়ার রেসপিরেটরি স্টেট, নট অন আইসিইউ। তাদের এর কোনো ব্যাখ্যা বা ভালো বেনিফিশিয়াল ইফেক্ট পাওয়া যায়নি। আর ডাক্তারদের বেলায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্রায়াস পদ্ধতিতে আপনাকে সরকারি হোক বেসরকারি হোক সব হসপিটালে আপনার কোভিড পেশেন্টকে নিতে হবে এবং তাদেরকে আপনি রোগীকে বাদ দিতে পারবে না। আমরা যেটা কিডনি ফাউন্ডেশনে করি সেটা হচ্ছে আমরা যখনই রোগী আউটডোর ডায়ালিসিস রোগী চলে আসে এবং তার যদি জ্বর থাকে, আমাদের 2টা আইসোলেটেড মেশিন আউটডোর ডায়ালিসিস পেশেন্টের জন্য দেওয়া আছে। তারা কোভিড ড্রেস পরে তারা ডায়ালিসিস দেয়। ডায়ালিসিস দেওয়ার পরে যদি তার জ্বর এবং কারণ আপনি জানেন যে ডায়ালিসিস রোগীদের জ্বর থাকা অবস্থায় শ্বাসকষ্ট হতে পারে এবং কাশি হতে পারে, এবং যদি আপনি জেভিপি দিয়ে ডায়ালিসিস করেন অবশ্যই তার জ্বর থাকতে পারে। সেখানে কোভিড ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। কিন্তু মানবিক কারণে আমাদের একটা ডায়ালিসিস দিয়ে তাকে বলি যে আপনি কোভিড টেস্টটা করে নিয়ে আসেন, নিয়ে এসে যদি সেটা নেগেটিভ হয় তাহলে আমরা ডায়ালিসিস কন্টিনিউ করি, আর যদি কোভিড নেগেটিভ হয় তাহলে তো সে শিডিউল পেশেন্ট শিডিউলভাবে ডায়ালিসিস করে। আর যখন ইনডোরে পেশেন্ট আমরা ভর্তি করি সেটাও আমরা ইনডোরে পেশেন্ট ভর্তি করে আমাদের আইসোলেটেড বেড আছে, আমরা আইসোলেটেড বেডে 4টা বেড আছে, এই বেডে আমরা রোগীরা ভর্তি করে রাখি। 2 দিন দেখার পরে যদি দেখি যে তার জ্বর আসে এবং তার সঙ্গে ড্রাই কফ থাকে তখন কোভিড পাঠিয়ে দিই। কোভিড যদি নেগেটিভ থাকে তখন আমরা ফেমোরাল ভেইন বা জেভিপি দিয়ে করি। আমরা সাধারণত যদি কোভিড পজিটিভ পেশেন্টের আমরা জুগুলার ভেইন ইউজ করি না, সেখানে আমরা ফেমোরাল ক্যাথেটার ইউজ করতে বলি এবং তার ডায়ালিসিস দেওয়ার পরে তখন আমরা রোগীকে বুঝাই যে আমাদের এখানে আইসিইউ নাই, সুতরাং আপনার বাইরে ডায়ালিসিস করলে ভালো হয়। আর তবে রোগীদের সেটা আপনার সামনে যে রোগীটা এখন উপস্থিত থাকবে আপনি মনে করবেন তার কোভিড হতে পারে, সেটা সিমটমেটিক হোক নট সিমটমেটিক হোক, সেজন্য আমাদের সমস্ত রোগী থেকে বলা আছে তুমি কোভিড ড্রেস করে সমস্ত রোগীকে করবে, নার্সরা তাই করবে। যারা ডায়ালিসিস ইউনিটে তাদের ইন অ্যাডিশন মাস্কের সঙ্গে চশমা লাগাতে হয় এবং রোগীদেরকে চশমা বাধ্যতামূলক করা হয়। আমরা আউটডোরে রোগী দেখি, এই রোগীটা আমরা সাধারণত স্কাইপে রোগী দেখি এবং স্কাইপে রোগী সেখানে যারা জুনিয়র ডক্টর থাকে সে রোগী প্রেজেন্ট করে এবং সে সাধারণত পিপিই ফুল করেই এটা করছে। এখন পর্যন্ত আমরা ফরচুনেট যে আমাদের কিডনি ফাউন্ডেশনে কোনো কোভিড ডাক্তার আক্রমণ হয় নাই। একজন ডাক্তার আক্রমণ হয়েছিল, 4 জন নার্স ছিল, তারা সবাই সুস্থ হয়ে এখন আবার কাজে যোগদান করছে। সুতরাং আমার হচ্ছে কোভিড হোক বা না হোক আপনাকে ড্রেস পরে প্রপার পিপি পরে সব রোগীর সামনে যাওয়া বেটার হবে, এইটাই আমি মনে করছি আর কি। কারণ অ্যাসিমটোমেটিক 40% পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে কিন্তু তারা পজিটিভ এবং ওদের 40% আপনাকে সাইলেন্টলি স্প্রেড করে, এটা WHO গাইডলাইন, WHO বলেছে এটা 40% অ্যাসিমটোমেটিক থাকা অবস্থায় কোভিড অন্যকে ছড়াতে পারে। সুতরাং যেহেতু এটা কমিউনিটিতে পার্টে চলে গেছে, সুতরাং আপনি আপনার বন্ধুকে বলবেন যে সে কোভিড হতে পারে, সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। আমি ধন্যবাদ হ্যাঁ বলেন স্যার। আমরা শামীম আহমেদ স্যারের সাথে আমরা কানেকশনটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি একটা প্রশ্ন স্যারের কাছে এক প্রশ্ন স্যার আমরা এই যে RC-PCR টেস্ট যে করি এটা 60 to 70% পজিটিভ হবে, কিন্তু 30 to 40% তো PCR টেস্টটা করি কোভিড এর, এটা 30 to 40% নেগেটিভ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি তাকে সাপোজ পজিটিভ আছে সে নেগেটিভ পাওয়া গেল, সেই ক্ষেত্রে কি আমরা অ্যান্টিবডি টেস্টটা করতে পারি না? অ্যান্টিবডিটা টেস্ট করলে তো আমরা বুঝতে পারি যে তার একটা সংক্রমণ হয়েছিল কিনা। এইটা আমার একটা কোশ্চেন। এই যে অ্যান্টিবডি টেস্ট করছেন সেটা না অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি আমি বলি IgM অ্যান্টিজেন টেস্টের কোনো IgG আই নট IgM বলুক না স্যার। IgG আপনি যতগুলো পৃথিবীতে যতগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট এসছে এর মধ্যে অ্যান্টিজেন টেস্ট আমেরিকাতে সবচেয়ে ভালো কোম্পানি 20 to 30% পজিটিভ হয় আর কি,
এবং অ্যান্টিবডি এটাতে ডায়াগনোসিসের কোনো ভ্যালু নাই। তবে আপনি যেটা বললেন অ্যান্টিবডি ফর্মেশন হয় 9 to 14 days later। দেখে আপনাকে জানা যাবে যে আপনি এই করোনা ভাইরাস থেকে কিছু রেসিস্ট্যান্ট গ্রো করেছেন। সেক্ষেত্রে তারা বলছে যে আপনি যদি কাজে জয়েন করতে চান এই সময়ে, তাহলে যেহেতু আপনার অ্যান্টিবডি আছে, আপনার কিছুটা সুরক্ষা সেটা থাকলো। তবুও WHO বলছে এই সুরক্ষাটা ঠিক অন্যান্য ভাইরাসের সুরক্ষার মতো নাও হতে পারে। সুতরাং অ্যান্টিবডি টেস্ট আমার পার্সোনালি, আমি যতটুকু পড়াশোনা করেছি এই র্যাপিড টেস্টে, এটা এখনো ওয়ার্ল্ডে স্বীকৃতি পেশে পায় নাই। এটা কমার্শিয়ালাইজেশনের জন্য বোধহয় কোটি কোটি কিট বিক্রি করার একটা কৌশল, এবং যারা ভ্যাকসিনেশন তৈরি করছে তাদের জন্য এটা জানা দরকার। আমাদের দেশের জন্য জানা দরকার এইটাও যে আপনি রেসিস্ট্যান্ট হবেন কি হবেন না। তবে ডায়াগনোসিসের জন্য এটা যত ফলস পজিটিভ এবং নেগেটিভ হয় তাতে এটা একটা ডিজাস্টারাস ইফেক্ট হতে পারে। গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে PCR, তার 70% আপনি রিলাই করতে পারেন, এবং এই যে 30% রিলাই করছেন না, এটাকে আপনি রিপিট করতে পারবে এইটাই। সুতরাং যারা অ্যান্টিবডি টেস্ট করছে তাদের কি ধারণা তারা বলতে পারবে। আমি যতটুকু পড়াশোনা করেছি আমার ধারণা এটা ডায়াগনোসিসের কোনো ভ্যালু নাই। এর ফলস পজিটিভ ফলস নেগেটিভ হওয়ার ফলে মানুষ আরো বেশি কনফিউশন করবে এবং তারা আরো বিপদগ্রস্ত হবে। রফিক স্যার বলো। আমি একটু স্যারের সাথে অবশ্যই একমত। একটা জিনিস বলা হচ্ছে যে ডায়াগনোসিসে আসলে কোনো রোল নাই, অ্যান্টিজেন দিয়ে আপনি ডায়াগনোস করতে পারেন, অ্যান্টিবডি দিয়ে না। অ্যান্টিবডির একটাই কনভালেসেন্ট প্লাজমা দিতে গেলে টাইটার দেখে আপনি দিতে পারেন। আরেকটা হচ্ছে কোনো দেশ ইমিউনিটি পাসপোর্ট ইস্যু করতেছে কোভিড রিকভার্ড পেশেন্টদেরকে, যেটা WHO এগ্রি করে না। WHO ডোন্ট ইস্যু এনি ইমিউনিটি পাসপোর্ট টু এনিওয়ান। যে কারণ হচ্ছে এটা দেখা গেছে যে তাদের অনেকেই একবার কোভিড হওয়ার পরে দ্বিতীয়বার কোভিড হয়েছে অনেকে। সেই জন্য আমার মনে হয় যে অ্যান্টিবডি টেস্টে করে নেয়। এই প্রসঙ্গে তানিম যদি আমাকে সময় দেন হাফ মিনিট, আমি ওই ভাইয়ের হ্যাপারিনের ডোজটা একটু বলে দিই। সেটা হচ্ছে যদি প্লাটিলেট কাউন্ট 1,50,000-এর বেশি থাকে এবং APTT 40-এর কম হয়, তাহলে লোডিং ডোজ দিতে হবে 30 to 50 ইউনিট পার কেজি, আর মেনটেনেন্স ডোজ দিতে হবে 10 ইউনিট পার কেজি। আর যদি প্লাটিলেট কাউন্ট 1,50,000-এর নিচে থাকে এবং APTT 40-এর বেশি হয়, তাহলে লোডিং ডোজ দিতে হবে 20 to 40 ইউনিট পার কেজি এন্ড মেনটেনেন্স হবে 5 ইউনিট পার কেজি। আর যদি প্লাটিলেট লেস দেন 70 হয় এন্ড APTT মোর দেন 60 হয়, তাহলে ডোন্ট গিভ হেপারিন, ইউ ডু রিজিওনাল সাইটেড অ্যান্টিকোয়াগুলেশন অর নো অ্যান্টিকোয়াগুলেশন এট অল। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রফেসর শামীম আহমেদ স্যার আপনাকে একটু অনুরোধ করব, আমাদের একদম শেষ পর্যায়ে আমাদের কিডনি রোগীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে যদি আমাদের মাঝে একটু বলেন। থ্যাংক ইউ। আমি স্যার এবং প্রভিসি সাহেব এবং প্ল্যান এক্সপার্ট এবং যারা মডারেশন এবং যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ দেই। আরেকটা জিনিস বলি যে আমাদের আজ পর্যন্ত 34 ডক্টর মারা গেছেন, তাদের এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। আর যেটা বলতেছি, এখন এই কোভিড পিরিয়ডে আমাদের ফুল প্রোটেকশনে আমাদের রোগী দেখতে হবে, এবং আমরা যেটা জানি যে হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল ডিস্টেন্সিং এবং আপনার যেটা সেটা আমাদের করতে হবে। যেটা বলা হয় যে হাতটা যেন মুখের ঘাড়ের উপরে না যায় কোনো সময়, কারণ এটা যেতে হলে মুখ, চোখ আর নাক, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং, এবং যারা আমি মনে করি যে ডাক্তারদের আজকে 4 জন ডাক্তার মারা গেছে, যে 4 জন আজকে ডেটে 4 জন ডাক্তার এবং ইয়াং ডাক্তার যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমরা মনে করি যে ডাক্তারদের খুব ফুল পিপিই পরে এবং প্রোটেকশন নিয়ে রোগী দেখা দরকার। সেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের প্রফেসর নিজামুদ্দিন চৌধুরী স্যার, আপনি যদি কিছু বলেন আমাদের রোগীদের জন্য, আমাদের ডাক্তারদের জন্য এই করোনার দুঃসময়ে আপনার যদি কিছু বলার থাকে। প্রফেসর নিজাম। নামানা ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ, খুব সুন্দর একটা শোনা যাচ্ছে না, মানে সিকেডি, হ্যাঁ সিকেডি পেশেন্টদের যে করব, এবং আমি মনে করি এই ক্ষেত্রে ডাক্তারদের যে প্রোটেকশনের ব্যাপারগুলি উঠে এসছে, এগুলো আমরা সবাই এই সেমিনারে অ্যাটলিস্ট যারা যে সমস্ত কিডনি রিলেটেড মানে নেফ্রোলজিস্ট এবং নেফ্রোলজি স্টুডেন্ট যারা শুনছে, তারা অবশ্যই এগুলা মানার চেষ্টা করবে।
আর একই সাথে আমি প্রফেসর হারুন রশিদ স্যারের সাথে একটা উইথ কাইন্ড পারমিশন একটা ব্যাপার শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে ওই আমি ন্যাশনাল হেলথ সার্ভিসের একটা বই মানে গাইডলাইনে দেখলাম যে তারা ট্রান্সপ্লান্টেড পেশেন্টদেরকে অ্যান্টি মেটাবোলাইটস দ্যাট ইজ অ্যাজাথায়োপ্রিন এন্ড সেলসেপ টোটালি বন্ধ করতে বলেছে। একই সাথে সাইক্লোবাসামাইড এবং রিটুক্সিম্যাবও বন্ধ করতে বলেছে। তবে স্টেরয়েড 0.2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট রাখার জন্য প্লাস সাইক্লোস্পোরিন অথবা ট্যাক্রোলিমাস তারা কন্টিনিউ করতে বলেছে এবং অথবা কিছুটা ডোজ রিডাকশনও করতে পারবে বলে পারা যেতে পারে ফর ফিউ উইকস অ্যাট লিস্ট, যে 2-3 সপ্তাহ আমাদের যে কোভিড ইনফেকশন থাকে সেই সময়টা। সবার কাছ থেকে অনেক কিছু জানা গেল। আর বিশেষ করে যে অ্যান্টিকোয়াগুলেশনটা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল, এটা সম্বন্ধে আমি রফিক স্যারের কাছে অনেক কিছু জানতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট এভরিবডি। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের কিনোট স্পিকার আমাদের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে এত সুন্দর একটি প্রেজেন্টেশন করেছেন। আপনি স্যার যদি শেষ সময় কিছু বলেন সবার উদ্দেশ্যে। স্যারদের পরে মানে আর কিছু বলার কোনো অবকাশ নাই। এই স্যার, আমি শামীম স্যারের সাথে বলবো যে আসলে আমাদের অনেক ডাক্তার মারা গেছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে, কিছু কিছু ডাক্তার স্যারদের পরে আর কি বলবো, ভোলা কিছু নাই। তো আমি শামীম স্যারের সাথে বলবো যে অনেক ডাক্তার মারা গেছেন। আমাদের কিছু ডাক্তার কিছু হাইলি ইনফেকশাস এরিয়াতে প্র্যাকটিসে যাচ্ছেন, এটলিস্ট ওনারা যেন 6 ফিটের বেশি ডিস্টেন্স মেনটেন করেন এবং প্রপার পিপি পরে রোগী দেখতে চাচ্ছেন কিন্তু এটা একটা রিস্কি প্রসিজার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো আমি বলবো যে আমাদের যারা প্র্যাকটিসে যান, পার্টিকুলার নারায়ণগঞ্জ অনেকে প্র্যাকটিসে যাচ্ছেন, ওনারা যেন অ্যাটলিস্ট 6 ফিট বা তার চেয়ে বেশি ডিস্টেন্সে থাকেন। এবং ব্লাড প্রেশার মাপা যাবে না, মাপলে এটা WHO বলছে ব্লাড প্রেশার যদি মাপতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিজিটাল দিয়ে মাপতে হবে, কারণ ওইটা এমনি নর্মাল যে আমরা ম্যানোমিটার এটা মাপা যাবে না। তো আর আমি মনে করি যে সবাই একটু প্রপার পিপি এবং মাস্ক এগুলো ব্যবহার করে রোগী দেখা উচিত। আর যদি টেলিমেডিসিন করতে পারে তাহলে তো খুবই ভালো। সারা করতেছে সবাই, টেলিমেডিসিন ইজ ভেরি। তো ধন্যবাদ সবাইকে। ডক্টর তানিম, আমি একটা কথা অ্যাড করি। এই যে যেটা জাপানের একটা স্টাডিতে ওরা দেখেছে যে এটা 5 মিটার পর্যন্ত যাতে ড্রপলেটে থাকে এবং পোরলি ভেন্টিলেটে এটা 20 মিনিটে ড্রপলেটে থাকতে পারে এবং 1 ml প্রায় 1 বিলিয়ন তোমার এই আরএনএ ভাইরাস থাকতে পারে। কাজেই আমি প্রফেসর নজরুলের সাথে একমত যে অ্যাটলিস্ট 6 ফিট দূরে রাখতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের নাভানা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ডক্টর ইমতিয়াজ, আপনি শেষ যদি আপনাদের পক্ষ থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি সব স্যারদেরকে, চেয়ারপারসন, কো চেয়ারপারসন, প্যানেল এক্সপার্ট এন্ড স্পিকার, এবং অবশ্যই আপনাকে যে আপনারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ প্রোডাক্ট ফসফোন যেটা ফেরিক সাইডে সেই প্রোডাক্টে আপনারা এসেছিলেন কথা বলতে, এবং প্যান্ডেমিকে সিকেডি পেশেন্টদের কিভাবে ম্যানেজ করতে হবে সেগুলো নিয়ে একটা খুব ভালো একটা ডিসকাশন হয়েছে। আমার মনে হয় যে আমরা যতগুলো এই ক্লিনিক্যাল সেকশন দেখেছি, ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট সেকশন থ্রু আউট দিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার অনেক গভীরে আলোচনা হয়েছে, ডিটেলড অনেক আলোচনা হয়েছে, এই জন্য স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার পক্ষ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আজকে চেয়ারপারসন প্রফেসর হারুন রশিদ স্যার এবং কো চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম স্যার সহ আমাদের প্রফেসর শামীম আহমেদ স্যার, প্রফেসর নিজামুদ্দিন চৌধুরী স্যার এবং আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে প্রফেসর হারুন রশিদ স্যারকে অনুরোধ করব, স্যার শেষ একটি লাইন বলে স্যার অনুষ্ঠানটি শেষ করুন। ধরনের একটা এরকম যদি আপনার কন্টিনিউয়াস সিএমই হিসাবে করতে পারেন, সেটা আমার মনে হয় যে সব ডাক্তারদের জন্য খুব উপকার আসবে। এবং আমি প্রফেসর রফিকুল আলম, প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সে যদি এইটা প্রতি মাসেই একটা করে করেন তাহলে আমার মনে হয় যে আমাদের নেফ্রোলজিতে যারা পড়াশোনা করছেন তারা খুব বেশি উপকৃত হবে। কারণ আমাদের এইটাই হয়তো 3 থেকে 6 মাস আরো কন্টিনিউ করতে হবে, কারণ কখন আমরা সুযোগ পাবো ক্লাসে যে লেকচার দিতে সে সম্বন্ধে আমি খুব কনফার্ম না আর কি। সুতরাং এটা যদি আপনার সাবজেক্ট ওয়াইজ করে একটা 1 বছর 6 মাসের জন্য করতে পারেন, সেটা ওদের সবচেয়ে ভালো হবে আর কি।
তাহলে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন কন্টিনিউয়াসলি হলো এবং ছেলেরা তখন পরীক্ষা দিয়ে আরো একটু সুযোগ সুবিধা পাবে শেখার। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। ধন্যবাদ রাজ টিভিকে এবং ধন্যবাদ নাভানা ফার্মাসিউটিক্যালসকে আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। হয়তো ভবিষ্যতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.